ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা ৩ টা জিনিস দেখেছিলাম। একটা হচ্ছে WhatsApp চ্যাটবট, আরেকটা হচ্ছে আ লাইভ চ্যাট, যেটা আমরা টিডিও ওয়েবসাইটের মাধ্যমে আরকি থার্ড পার্টি একটা প্ল্যাটফর্মের থ্রুতে সেইটা আমরা ক্রিয়েট করেছিলাম। তো আজকে আ একজন ভাইয়া রিকোয়েস্ট করেছিল। তার রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমরা দেখব সার্ভার ম্যানেজমেন্ট। মানে হচ্ছে আপনারা cPanel কিভাবে ইউজ করবেন, বা আপনারা এই পর্যায়ে এসে যেহেতু ডোমেইন হোস্টিং এখন আপনাদের নেওয়ার কথা, আই হোপ অনেকেই নিয়ে নিয়েছেন। সো এই ডোমেন হোস্টিং কিভাবে কানেক্ট করবেন, সেখানে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন, সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করবেন। সো ফার্স্টে আজকের যে মডিউলটা সেটা হচ্ছে কিভাবে সার্ভার ম্যানেজমেন্ট করতে হবে। সো যেহেতু আমার অনেকগুলো সার্ভার আছে অলরেডি, আমি সেহেতু সেগুলো তো আর ব্ল্যাঙ্ক না, সো আমি ওইভাবে দেখাইতে পারবো না। সো গ্রুপের একজন ভাইয়া আমাকে আহ, শরীফুল ইসলাম ভাইয়া, সে কিনেছে, ডোমেন হোস্ট কিনেছে, এবং সে তার অ্যাক্সেসটা, ফুল অ্যাক্সেস আমাকে দিয়ে দিয়েছে, যাতে করে তার অ্যাকাউন্টের থ্রুতে আপনাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া দিতে পারি। তো চলুন শুরু করা যাক। সো সে অলরেডি আমাকে ইনভাইটেশন করেছে, আমি সেটা অ্যাকসেপ্টও করেছি। এসআর হোস্ট বিডি, আমি আসলে এটার নামও জানি না, আজকেই ফার্স্ট টাইম দেখলাম। হতে পারে ভালো বা খারাপ, আপনাদের ইচ্ছা। আপনারা যেহেতু আপনাদের কিনতে হবে, সো আপনারা একটু দেখে শুনে কিনেন। ওকে, সো আমি এই ওয়েবসাইটে চলে যাই, আমি আমার অ্যাকাউন্ট থেকে লগ ইন করবো। সো তারপরে আমি যাবতীয় কার্যক্রমগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওকে, সো আমি আমার অ্যাকাউন্টটাতে লগ ইন করতেছি। আপনারা যেখান থেকে কিনেন না কেন, আপনাদের একটা অ্যাকাউন্ট ইনফরমেশন দেওয়া হবে, আপনাদের পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে আপনারা লগ ইন করতে পারবেন। তো এখন দেখেন, এখানে আমার দুইটা অ্যাকাউন্ট শো করতেছে, আপনাদের একটাই শো করবে, যেহেতু এই ভাই আমাকে ইনভাইটেশন পাঠাইছে। সো এইখানে তার নামটাও শো করতেছে। তো আমি তার অ্যাকাউন্টে যাব, আমার অ্যাকাউন্টের ভিতরে আসলে তেমন কিছু নাই। ওকে, তো ফার্স্ট অফ অল, আপনারা যেখান থেকেই ডোমেইন কিনেন না কেন, হোয়াটএভার, সেটা বাংলাদেশ হোক বা বাইরে হোক, আপনি যখন অ্যাকাউন্টটা ওপেন করবেন তখন আপনি এই টাইপের একটা ইন্টারফেস পাবেন। সবগুলো যে ডোমেইন হোস্টিং কোম্পানি আছে সবগুলোই ম্যাক্সিমাম সেম, বাট ইন্টারফেসটা ডিফারেন্ট, রাইট? হ্যাঁ, একটা মজার জিনিস দেখাই, হ্যাঁ। এই যে এই ওয়েবসাইটটাতে, আই মিন হোস্ট বিডি, এই ওয়েবসাইটটাতে যে দেখেন চ্যাট উইথ আস, এই যে দেখেন যে চ্যাটবটটা ইউজ করছে, এটাও কিন্তু যে টিডিও চ্যাট। আমি আজকে এই ওয়েবসাইটটা ফার্স্ট দেখছি। এর আগে আমার কোনো আইডিয়া ছিল না। এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, যেহেতু এটা টিডিও চ্যাট দিয়ে ইন্টিগ্রেশন করা হয়েছে। দেখছেন, এই সেম জিনিসটাই কিন্তু আমরা দেখছি, একদম লাইভ প্র্যাকটিক্যাল দেখছি না, যে কিভাবে কি করা লাগে। আই হোপ আপনাদের এই সম্পর্কে যারা লাস্টের ক্লাস করেছিলেন তারা অবগত আছেন, যদিও এই ক্লাসটা আমি ইউটিউবে আপলোড এখন পর্যন্ত দেইনি, এবং আজকের পরের ক্লাসগুলো আমি ইউটিউবে আর আপলোড দিব না আমি ভাবছি, যেহেতু আমরা মেম্বার খুবই কম। অনেকজন আসলে পরে এসে ইউটিউবে জয়েন করে, সো আমি এভাবে আর ক্লাস নিব না। ওকে, সো আপনারা এই ফার্স্ট অফ অল এইভাবে একটা ইনফরমেশন ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিস একটা, ডোমেইন একটা। তো আমি ফার্স্টে ডোমেইন দেখাই, তারপরে আমরা সার্ভিস থেকে হোস্টিংয়ে যাব। সার্ভিস মানে হচ্ছে এখানে হোস্টিং, এসএসএল বা অন্য জিনিসপত্র, যদি আপনারা সিকিউরিটির কোনো প্যাকেজ নিয়ে থাকেন, সো ওইখানে সবগুলো ওয়ান বাই ওয়ান লিস্টেড আকারে শো করবে। তো আমি যেহেতু ডোমেইনটা আগে দেখবো, সো আমি একটু মাই ডোমেইন থেকে একটু ঘুরে আসি, একটু করে, হ্যাঁ। ওকে, তো এখন দেখেন এখানে ভাইয়ার ডোমেনের নাম হচ্ছে ডেভ শরীফুল 101.com। আমি জানি না এই ডোমেনটা কেন নিচ্ছে, তার নেওয়ার কথা ছিল শরীফুল.com বা ডেভেলপার শরীফুল.com 101। এটা মেবি জিমেইলের, তার জিমেইল অ্যাকাউন্ট, সো সেই হিসাবে হয়তো বা নিছে। বাট টু বি অনেস্ট, এই ডোমেনটা প্রফেশনাল হয় নাই। আপনি পোর্টফোলিও যখন ইউজ করবেন তখন জাস্ট ডেভ, তারপরে হচ্ছে স্ল্যাশ দেওয়ার কোনো দরকার ছিল না, ডেভ শরীফুল.com এভাবে দিলেও কিন্তু চলতো। বাট প্রফেশনাল হয় নাই। বাট যেহেতু আমরা কাজের ইসে দেখবো, সো ঠিক আছে। ওকে, তো ফার্স্ট অফ অল, সাপোজ ধরেন এইটা একটা কোম্পানি, তাই না? এই কোম্পানির আন্ডারেই কিন্তু আমার ডোমেইন হোস্ট পারচেস করা আছে। তো এখন আমি ধাপে ধাপে যাব, সি প্যানেলটাতে আমি পরবর্তীতে যাচ্ছি, আমি আগে ডোমেইনের পার্টটাতে আসি। তো যখন আপনারা কোনো ডোমেইন হোস্ট সেম কোম্পানির আন্ডারে কিনবেন, আপনি যখনই কিনবেন না কেন, তখন কিন্তু অটোমেটিক্যালি এই কোম্পানির থেকেই আপনার ডোমেইন এবং হোস্ট কানেক্ট করে দেয় ওরা, হ্যাঁ। আপনারা কিন্তু এরকমও করতে পারেন। আমি একটু ব্রিফলি ডিসকাস করি, তারপরে হয়তো বা আমি লাইভ পারফরমেন্সে যাব, কারণ এই ডিসকাশনগুলোর দরকার আছে, হ্যাঁ। সো ধরেন আপনি ডোমেইন কিনলেন এই কোম্পানি থেকে, কিন্তু হোস্ট কিনলেন অন্য কোম্পানি থেকে, অথবা আপনি এই কোম্পানি থেকে কিনছেন হচ্ছে হোস্টিং, এবং অন্য কোম্পানি থেকে কিনছেন হচ্ছে ডোমেইন। তো সেই ক্ষেত্রে কি করা যাবে?
আমি ফার্স্টে যে ওয়ার্ডটা বলেছি সেটা হলো এই কোম্পানি থেকে যেহেতু ডোমেইন এবং হোস্টিং কিনেছেন, আপনি যে কোম্পানি থেকে কিনেন না কেন বাংলাদেশ বা বাইরে, আপনি যখন একটা কোম্পানির আন্ডারে ডোমেইন এবং হোস্টিং কিনবেন সেটা কিন্তু তারা কেনার সময়ই দুইটা কানেক্ট করে দেয়। কিন্তু আপনার যদি এরকম হয় যে ডোমেইন এক কোম্পানির, হোস্টিং আরেক কোম্পানির, বা হোস্টিং আরেক কোম্পানির, ডোমেইন এই কোম্পানির, সেই ক্ষেত্রে কিন্তু আবার নতুন করে এই ডোমেইন এবং হোস্টিংটাকে কানেক্ট করাইতে হবে, না তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এখন কোশ্চেন আসছে আমি কাজটা কিভাবে করব। সাপোজ ধরেন এইটা হচ্ছে আমাদের ডোমেইন, আপনি ভুলে যান যে এই ওয়েবসাইটের আন্ডারে আমরা একটা হোস্টিং কিনছি, আপনি এটা টোটালি ভুলে যান। এখন আপনি চাচ্ছেন যে এই কোম্পানির আন্ডারে আমার একটা ডোমেইন আছে, এই ডোমেইনটা আমি অন্য হোস্টিং এর সাথে কানেক্ট করে সেইখানে আমরা ইউজ করব। সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে হচ্ছে এটা একটা ইউনিভার্সাল ওয়ার্ড, আমি যেটা বলবো সেটা হচ্ছে সব ডোমেইন হোস্টিং এর জন্যই প্রযোজ্য। প্রত্যেকটা আপনার ডোমেইন নেইমের একটা নেম সার্ভার বলি, ডিএনএস সার্ভার বলি, যাই বলি না কেন, একটা সার্ভার নেম থাকে, আইপি অ্যাড্রেস থাকে। সেই আইপি অ্যাড্রেসের থ্রুতে এই ডোমেইন হোস্টিংকে কানেক্ট করা হয়। সাপোজ ধরেন এই যে এটা হচ্ছে এই হোস্টবিডি থেকে আমরা পারচেস করছি, বাট ধরেন আমার হোস্টিংটা হচ্ছে আমার কোম্পানির, হ্যাঁ, আমি যেটা ইউজ করি আমি সেটাতেই যাচ্ছি, আমার হচ্ছে হোস্টিনজারে। এখন আমি এটাতে লগ ইন করা অবস্থায় থাকি, আমি জাস্ট প্রসেসগুলো দেখাবো। সমস্ত কোম্পানির প্রসেসই সেম, সমস্ত কোম্পানির। সাপোজ ধরেন এটা কোন অ্যাকাউন্টে আন্ডার করা, এটা না, এটা না, আমাকে লগ আউট করতে হবে, আমারটাতে ঢুকতে পারি, আমার একটা ক্লায়েন্টের মেবি। আমি আমার জিমেইল দিয়ে ঢুকি। ওকে, এইটাও না, আমার আরেকটা জিমেইলে যেতে হবে, একটু আমি এটাতে লগ আউট করে নেই। 1 সেকেন্ড, আমাকে 1 মিনিট সময় দেন। আহ, আমি বারে বারে ভুল করতেছি, এই যে এখন আবার স্লো। দেখি আর একটা টাইপে ওপেন করে, এই যে একবারই করছি তো এই জন্য আর আসতেছে না। ভেরিফাই ইউর রোবট, ওকে। সো আমরা গুগলে যাব, অথবা এখান থেকে দেখি আমাদের কি কি অপশন আছে। এই যে এটা আমার ডোমেইন, এটা আমার মেইল, এটা আমরা কেটে দেই, এটা আসুক। সরি ফর দ্য ডিলে। দেখি এখন কয়জন ক্লাস করতেছে, 21 জন, ভালো। আহ এই যে আসছে, ওকে। সো এইটা হচ্ছে আমার ডোমেইন, আমার হোস্টিং, এবং এইটা হচ্ছে আমার ডোমেইন। আমি আগেই বলেছি যে আপনি ভুলে যান যে এইখান থেকে আপনারা কোনো হোস্টিং কিনেছেন। এখন আপনাদেরকে কাজ করতে হলে এই যে সি প্যানেল বলেন, এইচ প্যানেল বলেন, যাই বলেন না কেন, প্রত্যেকটা কোম্পানি কিন্তু সেম জিনিসই প্রোভাইড করে, বাট আলাদা আলাদা ইন্টারফেসে। আপনি এখান থেকে সি প্যানেলে ঢুকে যা করতে পারবেন, আপনি কিন্তু হোস্টিনজার হোক, ব্লু হোস্ট হোক, তারপরে গোড্যাডি হোক, সাইড গ্রাউন্ড হোক, ড্রিম হোস্ট হোক, যা কিছুই হোক না কেন, আপনার কিন্তু সেম কাজ, হ্যাঁ। এখন ইউনিভার্সাল জিনিসটা হচ্ছে, আমি একটু আগে যেটা বললাম যে প্রত্যেকটা ডোমেইনের একটা আইপি অ্যাড্রেস থাকে বা ডিএনএস নেম থাকে, সেটাকে আমরা নেম সার্ভারও বলতে পারি। এই যে দেখেন এইখানে কিন্তু আমার ম্যানেজ নেম সার্ভার নামে একটা ওয়ার্ড আছে। আপনি ধরেন আমি এখানে যদি যাই, আমি যদি আমার ডোমেইনে যাই, দেখি এখানে আমার কোনো ডোমেইন পারচেস করার আছে নাকি। আমি যদি এই যে দেখেন আমার এই ইসের আন্ডারে একটা ডোমেইন পারচেস করা আছে, হ্যাঁ। এখানে আমি যদি নেম সার্ভারে যাই, দেখেন এখানে আমাকে একটা নেম সার্ভারের ওয়ার্ড দিবে। এখন আমি যদি এখান থেকে এই যে দেখেন এখানে কিন্তু একটা নেম সার্ভার আমার এখানে কানেক্ট করা আছে, হ্যাঁ। তো এই হোস্টিং এর আন্ডারেই যেহেতু আমি নেম সার্ভার ডোমেইনটা পারচেস করেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই যে হোস্টিংটা, এই হোস্টিং এর নেম সার্ভারের সাথে আমাকে কানেক্ট করতে হবে। এখন আমার যেই হোস্টিং সার্ভিসটা, সেটার নাম হচ্ছে হোস্টিনজার। এখন আমি যদি গুগলে গিয়ে সার্চ করি হোয়াট ইজ হোস্টিনজার নেম সার্ভার, তাই না, নেম সার্ভার, আমি যদি লিখে সার্চ করি, দেখি এখানে নেম সার্ভার ফর হোস্টিনজার, এই যে দেখেন এইখানে আমার গুগলে গেলেই আপনি পাবেন, অথবা আপনি যদি হোস্টিং এ যান, এখানে আমি হোস্টিং থেকেও আমি এখান থেকে ইনফরমেশনগুলো পাবো। আমি জাস্ট গুগল থেকে দেখা দিতেছি, আপনি গুগল করলেও পাবেন। এই যে দেখেন এখানে DNS1 DNSparking.com বা NS2 DNSparking.com, এই দুইটা আমাকে ডিএনএস সার্ভার দিয়ে দিয়েছে। এটাকে আমরা নেম সার্ভার বলতে পারি, আই রিপিট, নেম সার্ভারও বলতে পারি, ডিএনএস সার্ভারও বলতে পারি, আইপি অ্যাড্রেসও বলতে পারি। এর মানে হচ্ছে
প্রত্যেকটা হোস্টিং কোম্পানির একটা করে নেম সার্ভার থাকে বা আইপি অ্যাড্রেস থাকে। আপনি যেই কোম্পানি থেকে ডোমেন ক্রয় করেন না কেন, সেই ডোমেনের সাথে আপনাকে নেম সার্ভারটাকে অ্যাড করতে হবে আপনার সেই হোস্টিংয়ের আন্ডারে এই ডোমেনটাকে রান করানোর জন্য। এখন ধরেন আমি তো কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনি ভুলে যান যে এখান থেকে হোস্টিং কিনছেন। এখন সেই ক্ষেত্রে আমি যদি আমার ডোমেইনে এসে মাই ডোমেইনসে যাই, দেখি আমার ডোমেইনের কি অবস্থা। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর ম্যানেজ নেম সার্ভার এখানে আমি যাব। এখন দেখেন প্রত্যেকটা কোম্পানিরই সেম থিং, বাট হচ্ছে ইন্টারফেসটা ভিন্ন। হ্যাঁ, এখন দেখেন এখানে হচ্ছে আমি যদি ইউজ ডিফল্ট নেম সার্ভার দেই, তার মানে হচ্ছে যেহেতু আমি এখান থেকেই হোস্টিং কিনছি, তো এই কোম্পানিরও কিন্তু একটা নেম সার্ভার আছে। এখন আমি যদি এটাকে কানেক্ট করাইতে চাই, সেই ক্ষেত্রে আমার আলাদা করে নেম সার্ভারটাকে বসাইতে হবে না। আমি যদি এখানে ডিফল্ট নেম সার্ভারটা চুজ করে দেই, তাহলে এটা এই কোম্পানির আন্ডারে যদি কোনো হোস্টিং থাকে তাহলে কিন্তু এটার সাথে কানেক্ট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে আমার ডোমেইনটা এই যে হোস্ট বিডি থেকে ক্রয় করা, কিন্তু আমি চাচ্ছি এটা হোস্টিঞ্জার প্ল্যাটফর্মের সাথে আমি কানেক্ট করাবো। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে এই যে ইউজ কাস্টম নেম সার্ভার, এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখেন নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2, এইখানে গিয়ে আমাকে এই যে এখানে যে নেম সার্ভারটা ছিল, সাপোজ ধরেন এই যে ns1dns.parking.com, এটাকে আমার কপি করতে হবে। কপি করে আমাকে এইখানে একবার পেস্ট করতে হবে। পেস্ট করার পর আমাকে আবার এইখান থেকেও আনতে হবে, এখান থেকে আনবো, কপি করব, তারপরে আমাকে এইখান থেকে নেম সার্ভার 2তে পেস্ট করতে হবে। এখন আমি যদি চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করি, তাহলে এই যে এখানে যে এই হোস্টিংটা ক্রয় করা আছে, এই হোস্টিংয়ের থেকে এই ডোমেনটা ডিসকানেক্ট হয়ে যাবে। তখন এই হোস্টিংয়ের আন্ডারে আমরা এই ডোমেনটা ব্যবহার করতে পারবো না। এইটা সরাসরি চলে যাবে হচ্ছে আমার হোস্টিঞ্জার অ্যাকাউন্টে, এবং সেইখানে আমি যদি কোনো একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি বা ওয়েবসাইটের কাজ করি, আমরা কিন্তু সেইখান থেকে করতে পারবো। ডোমেইনের কিন্তু আলাদা কোনো পাওয়ার নাই। আমরা ওয়েবসাইটের যাবতীয় যত কাজ করব সেটা হচ্ছে আমাদের সি প্যানেল বা সার্ভার বা এইচ প্যানেল, আমাদের প্রত্যেকটা সার্ভারের বা প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা প্যানেল থাকে, আলাদা আলাদা ইন্টারফেস থাকে, আমরা কিন্তু সেইখানে কাজ করব। আমি জাস্ট ডোমেইনের বিষয়টা ক্লিয়ার করলাম। এখন ধরেন এটা তো আমি দেখাইলাম যে আমার এখানে ডোমেইন ক্রয় করা আছে, বাট আমি হোস্টিং কিনবো, হোস্টিংটা আমি ইউজ করব আমার হোস্টিঞ্জারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি কি করণীয় আমরা সেটাকে দেখলাম। এখন আমরা যদি চেঞ্জ নেম সার্ভারে দেই, তাহলে এটা আমি আমি আপনাদের গুগল করে একটা জিনিস দেখাই। হ্যাঁ, হাউ লং ইট উইল টেক টু কানেক্ট এ ডোমেইন অ্যান্ড এ নিউ হোস্ট। ওকে, তো আমি এখানে একটা করছি, একটা কোশ্চেন করছি যে হাউ লং ইট উইল টেক টু কানেক্ট এ ডোমেইন অ্যান্ড এ নিউ হোস্ট। এর মানে হচ্ছে একটা ডোমেইন এবং একটা নতুন হোস্টিং কানেক্ট হইতে কতক্ষণ সময় লাগে। এখন আমি যদি ইন্টারনেটে যাই, সেই অনুসারে আমাকে বলে দিছে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা। তার মানে হচ্ছে আমার এইখানে আমি যদি কি বলে সেভ চেঞ্জেস দিই নেম সার্ভারে, তাহলে এই যে ডোমেইনটা, এই ডোমেইনটা সরাসরি কানেক্টেড হবে হোস্টিঞ্জারের সাথে। কিন্তু এখানে আমার 24 ঘন্টা থেকে 48 ঘন্টা, মানে 1 দিন থেকে 2 দিন পর্যন্ত সময় লাগতে পারে। বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের এটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে, আবার অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেও কিন্তু আমার এই ডোমেন হোস্টিংটা কানেক্ট হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু আপনার ভ্যারি করে আইপি অ্যাড্রেসের সাথে। সো এটাই বললাম যে আমার কিন্তু এখানে কানেক্ট করতে হবে। আবার দেখেন আমি যদি আমার ডোমেইন প্যানেল, মানে আমি আমার হোস্টিঞ্জারে যাই, সাপোজ ধরেন আমার কিন্তু এখানে এই যে দেখেন হোস্টিং কিন্তু আমার অলরেডি ক্রয় করা আছে। হ্যাঁ, হোস্টিং ক্রয় করা আছে, এবং আমি যদি ডোমেইনে যাই, আমার এইখান থেকে এই ডোমেইনটা ক্রয় করা আছে, যেটার মধ্যে আমি সবসময় আপনাদেরকে কাজ দেখাই। তো এটা কিন্তু আমার এখানে ক্রয় করা আছে। এখন আমার এখানে আমি যদি ম্যানেজে যাই, দেখেন এখানে আমি যদি ডিএনএস নেম সার্ভারে যাই, সেম জিনিস, বাট হচ্ছে ইন্টারফেসটা ডিফারেন্ট। তো এখন দেখেন আমি কিন্তু ইন্টারনেট থেকে দেখাইছি যে হোস্টিঞ্জারের আমার নেম সার্ভার হচ্ছে এইটা এইটা। সো আমি যেহেতু এই হোস্টিং এর আন্ডারেই ইউজ করতেছি, তো তার মানে তো এটা ডিফল্টই হবে, তাই না? আমি আপনাদেরকে আর একটু দেখাই। আমি যদি হোস্টিং এ যাই, দেখি আমাদের নেম সার্ভারটা আমরা ভিতর থেকে দেখি। আমরা তো এতক্ষণ গুগল থেকে দেখলাম, এখন আমরা ভিতর থেকে দেখি। এখন আমি যদি ম্যানেজে যাই, আমাদের হোস্টিং এ গিয়ে আমি যদি এই যে দেখেন এখানে আমি যদি প্ল্যান ডিটেলসে যাই, আমি দেখি কোন জায়গায় এটা আছে। আছে থাকার কথা কোনো একটা জায়গায়। আমি দেখি কোনো একটা আহ, কই 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 আমি যদি কোনো একটা ইসের ড্যাশবোর্ডে যাই, দেখি কোন জায়গায় আমাদের আছে হোস্টিং। এই যে দেখেন প্ল্যান ডিটেলসে আমি যদি যাই, কই আহ, এই যে দেখেন
এখন আমার এই যে কিছুক্ষণ আগে যেই ডোমেইনের বা এই যে দেখেন এই ওয়েবসাইটটা আমি দেখাইলাম, এইটা কিন্তু আপনার এইখানে যে পয়েন্টেড করা হইছে, বাট এটা কিন্তু আমার নেম সার্ভারটা কিন্তু আমার হোস্টিঞ্জারের সাথে নাই। এজন্য কিন্তু আমি এখানে ওয়েবসাইট বিল্ড করতে পারবো না। সো এখানে কিন্তু আমাকে একটা নোটিফিকেশন দিছে যে কানেক্ট ইওর ডোমেইন বাই হোস্টিঞ্জার বাই চেঞ্জিং নেম সার্ভার টু। সো তার মানে আমি এখানে এই যে যেই ওয়েবসাইটটাকে দেখাইলাম বা এই ডোমেইনটা এস স্পেলিংটা আমি জানতাছি না। সো এই ডোমেইনটা হচ্ছে আমার অন্য একটা কোম্পানি থেকে ক্রয় করা। কিন্তু এটা আমার হোস্টিঞ্জারে যদি আমি এটাকে কানেক্ট করাইতে চাই, তাহলে আমার সেইখানে গিয়ে আমার এই যে এই নেম সার্ভার বা এই আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু আমাকে আপডেট করতে হবে। এখন যে লাস্ট থিং আমি দেখব সেটা হচ্ছে, ধরেন আমার এই হোস্টিঞ্জারের থেকে আমার এই ডোমেইনটা ক্রয় করা আছে। এখন আমি চাচ্ছি যে আমি হোস্টিঞ্জারের হোস্টিংটা ইউজ করব না। আমি করব কি? আমি করব হোস্ট বিডির যেই কি বলে হোস্টিংটা সেইটা। এখন হোস্ট বিডিরও কিন্তু একটা নেম সার্ভার আছে। দেখি আমি এখানে যদি হোস্টিংয়ে যাই, তারপরে হচ্ছে আমি যদি মাই সার্ভিসে যাই, দেখি এখান থেকে আমি হোস্টিং পাবো নাকি, অথবা আপনারা আপনাদের যে ডোমেইন প্রোভাইডার আছে তারা যখন আপনার সাথে মেইল করবে বা আপনি যখন পারচেস করবেন, তখন আপনাকে কিন্তু মেইলে সেই নেম সার্ভারের নামটা দিয়ে দিবে। এখন আমি ডেপ শরীফ হলে যদি যাই, দেখি আমার এখানে কোনো কিছু আছে কিনা। আমার এখানে ইনফরমেশন থাকার কথা, না থাকলে আপনারা নেম সার্ভার কিন্তু কালেক্ট করে নেবেন। হ্যাঁ, দেখি দেখি মাই ইনভয়েস, আপনারা এটা ইমেল থেকেও পাইতে পারেন। এটা ম্যান্ডেটরি কিছু না যে আমার এখান থেকে দেখতে হবে। দেখি হোস্ট বিডি, তাই না? আমি যদি দেখি হোয়াট ইজ হোস্ট বিডি সার্ভার্স, হোয়াট ইজ দ্য হোস্টিং নেম সার্ভার, হোস্ট বিডি, আমি এখানে পাচ্ছি না। আপনারা হচ্ছে আপনারা যদি এই অ্যাকাউন্ট নিয়ে আমার আলাদা কোনো নেই, মানে এক্সপিরিয়েন্স নেই, আমি এটা প্রথমবার দেখতেছি আমার লাইফের। সো আপনারা আপনাদের হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে আপনারা যদি ইমেইলের থ্রুতে না পান, আপনারা কিন্তু নিয়ে নেবেন, বা আপনারা এই যাবতীয় এখানে যা যা আছে সেগুলো কিন্তু আপনারা যদি চেক করেন, তাহলে কিন্তু আপনার পেয়ে যাওয়ার কথা। তো এখন আমি যদি এই ডোমেইনটাকে এই হোস্ট বিডির সাথে কানেক্ট করাইতে চাই, তাহলে আমাকে এখানে চেঞ্জ নেম সার্ভারে যেতে হবে। চেঞ্জ নেম সার্ভারে যাওয়ার পরে এই যে দেখেন এখানে কি আছে, এখানে আমার ফার্স্টে দেওয়া আছে ইউজ হোস্টিঞ্জার নেম সার্ভার রিকমেন্ডেড। তার মানে হচ্ছে আমি যদি এখান থেকে হোস্টিংটা ইউজ করতে চাই, তাহলে আমাকে এইটাতে ক্লিক করতে হবে। এবং আমি যদি চাই যে আমি হোস্ট বিডি বা এটা নাকি হোস্ট বিডির যেই হোস্টিংটা আছে সেইটা ইউজ করব, তাহলে কিন্তু আমাকে চেঞ্জ নেম সার্ভারে গিয়ে এইখানে একটা আমার নেম সার্ভার দিতে হবে, এবং এইখানে আমার আরেকটা নেম সার্ভার দিতে হবে যেটা কিন্তু হোস্ট বিডির। হ্যাঁ, এখন আপনারা কিন্তু এটা সেটা নিয়ে তারপরে হচ্ছে এইখানে আপনারা জাস্ট পেস্ট করে এখানে যদি সেভ করেন, আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে 24 ঘন্টা থেকে 2 দিনের মধ্যে এটা কিন্তু আমাদের হোস্ট বিডির সাথে কানেক্ট হয়ে যাবে। তখন কিন্তু আমরা এই যেই সার্ভারটা আছে বা সিপ্যানেলটা আছে সেখান থেকে আমরা ওয়েবসাইট বিল্ড করতে পারবো। সো এই ছিল আমাদের ডোমেইনের ম্যানেজমেন্টের যে বিষয়টা। আমাদের এই কাজগুলোই কিন্তু করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্টের ডোমেইন কিনছে এক কোম্পানি থেকে, বাট হোস্টিং হচ্ছে আমাদের আরেক কোম্পানির। তো সেই ক্ষেত্রে আমাকে ফার্স্টে ডোমেইন হোস্টিং কানেক্ট করতে হবে। এটাই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এখন আসি সি প্যানেলের লাইভ কাজে। এখন আমরা ধরে নিলাম যে আমাদের এখানে যেহেতু হোস্টিং ক্রয় করা ছিল, কেনার সময়ই আমাদের কোম্পানি প্রোভাইডার এই ডোমেনের সাথে আমাদের হোস্টিংটাকে কানেক্ট করে দিছে। এখন আমাদের যখন হোস্টিংয়ে আমি যাব, তখন আমাকে হোস্টিং থেকে এখানে কি কি আছে আমার দেখার দরকার নাই। আমরা মাই সার্ভিসে যদি যাই, দেখি আমাদের এখানে কি কি অপশন রয়েছে। আমাদের এখানে আমি যদি অ্যাক্টিভে যাই, দেখি হোস্টিং, তারপরে হচ্ছে ডোমেইন। আমি দেখি এখান থেকে সি প্যানেলে যাওয়ার কোনো অপশন আছে নাকি। এই যে দেখেন আমাদের কিন্তু একটা ইন্টারফেস নতুন দিয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু আমরা যদি হোস্টিংয়ে যাই, এখানে আমাদের লগ ইন টু সি প্যানেল রয়েছে, লগ ইন টু ওয়েব মেইল রয়েছে, চেঞ্জ পাসওয়ার্ড মানে এই অ্যাকাউন্টের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেই অপশনগুলো রয়েছে, আপডেট ডাউনগ্রেড, তারপরে হচ্ছে রিকোয়েস্ট ক্যান্সেলেশন। এখন এই যে এটা হচ্ছে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, তারপরে হচ্ছে এই যেখানে বিলিং ডিটেলস দেওয়া আছে, আর নেক্সট মান্থে কত দিতে হবে, মানে নেক্সট সার্কেলে কত টাকা দিতে হবে। সো এই সমস্ত জিনিস। এখন আমরা যেহেতু যাব হচ্ছে ডোমেইনে, এটা কিন্তু আমরা দেখছি ম্যানেজ ডোমেইনটা। এখন আমরা যাব হচ্ছে সি প্যানেলে, আমরা এখান থেকেই কাজগুলো দেখব। এখন আমি যদি লগ ইন টু সি প্যানেলে দেই, তাহলে কিন্তু এটা সি প্যানেলে রিডাইরেক্ট হয়ে নিয়ে যাবে। দেখি আমার এখানে একটা পপ আপ আসছে, দেখি তো কই যায়। এই যে দেখেন এটা আমাকে সি প্যানেলে কিন্তু নিয়ে গেছে। এখন আমি দেখি এখানে কি কি যে কাজগুলো আছে আমরা সেই কাজই আজকে দেখব। এখন আমি যদি আমাদের অ্যাকাউন্ট প্রেফারেন্সে যাই, এখান থেকে হয়তো বা আমাদের অ্যাকাউন্টের লেআউট
মানে সি প্যানেল লেআউটটা কীরকম থাকবে সেই সমস্ত জিনিস আর কি আলোচনা করা হয়েছে। টপ লেফট, টপ সেন্টার, টপ রাইট, টপ বটম, বটম সেন্টার, বটম রাইট। সো এখানে বাই ডিফল্ট যেটা থাকে আপনারা সেটাই রেখে দিবেন, এখানে চেঞ্জ করার কোনো দরকার নাই। এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে হচ্ছে আমাদের যেই সি প্যানেলের লগ ইন করার যেই পাসওয়ার্ড এবং আদার্স যে সিকিউরিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে, যে দেখেন ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, তারপর হচ্ছে এখান থেকে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। এরপর আমি যদি চেঞ্জ ল্যাঙ্গুয়েজে যাই, এটা কিন্তু বর্তমানে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে রয়েছে। এখান থেকে কিন্তু আমরা সেই যদি ক্লায়েন্ট অন্য দেশের থাকে সেখান থেকে কিন্তু আমরা ধরেন অন্য দেশের থেকে সে সি প্যানেল বা হোস্টিংটা ক্রয় করছে, তখন কিন্তু সে তার যেই ল্যাঙ্গুয়েজটা সেটাই কিন্তু সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে আপনারা আবার ইংলিশে কনভার্ট করে নিয়ে কাজ করতে পারেন। মেক শিওর আপনারা যখন ডেলিভারি করবেন তখন কিন্তু আবার সেই তার আগের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা আপনাকে কানেক্ট করে দিতে হবে। এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনাদের অ্যাকাউন্টের যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো থাকে সেই সমস্ত বেসিক যেই ডিটেলসগুলো সেগুলো কিন্তু এখানে থাকে। এখানে সাপোর্ট টিকিট মানে হচ্ছে আপনারা যদি এই কোম্পানি থেকে কোনো সাপোর্ট নিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই একটা টিকিট কাটতে হবে, সাপোর্টের জন্য রিকোয়েস্ট করতে হবে সেইগুলোর জিনিসপত্র। আমি যদি যাই এখানে দেখি কি কি অবস্থা রয়েছে। আমার এখানে বর্তমানে কোনো সাপোর্ট নাই। আপনাকে এখান থেকে আপনারা যদি এখান থেকে সাপোর্ট নিতে চান তাহলে আপনাকে যে কন্ট্যাক্ট চ্যাট বা অন্য কোনো এই যে ওপেন টিকেট এই অপশনে গিয়ে আপনাদেরকে সাপোর্ট নিতে হবে এই কোম্পানির থ্রুতে। এটা হচ্ছে নাম, এটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, তারপরে হচ্ছে ডিপার্টমেন্টে গিয়ে জেনারেল ইনকোয়ারিজ, তারপরে হচ্ছে এখানে আপনাদের ডোমেন হোস্টিংটা ধরা দিতে হবে যে আপনি ডোমেন রিলেটেড চাচ্ছেন, সাপোর্ট চাচ্ছেন নাকি হোস্টিং রিলেটেড। তারপরে হচ্ছে প্রায়োরিটি মিডিয়াম বা হাই লো এইভাবে দিতে পারেন। তারপরে আপনাদের যাবতীয় জিনিসগুলো এখানে লিখবেন, তারপরে যেই সমস্যায় ভুগতেছেন সেই সমস্যার বিভিন্ন ফাইল দিতে পারেন। ফাইল দেওয়ার পর আপনারা এখানে কি করবেন, আই এম নট রোবট, তারপরে সাবমিট দিয়ে দিবেন, তাহলে কিন্তু টিকিটটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে হচ্ছে বিলিং ইনফরমেশন, আপনারা যেই বিকাশ ইউজ করছেন বা নগদ ইউজ করছেন বা কার্ড ইউজ করছেন, যাই ইউজ করেন না কেন আপনাদের কিন্তু এখানে ইনফরমেশনগুলো এখানে শো করবে। সো তারপরে হচ্ছে যে রিসেট পেজ সেটিং, এখানে আপনারা এখানে যা যা করছেন সিপ্যানেলের যদি কখনো রিসেট করার প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে এই বিষয়গুলো কাজ করতে পারবেন। এরপরে লগ আউট মানে হচ্ছে আমি সি প্যানেল থেকে লগ আউট হয়ে যাব। এখন আপনাকে সি প্যানেলে আবার চলে যাওয়ার জন্য আপনাকে এই যে সি প্যানেল এই অপশনটাতে চলে যেতে হবে। এখন আমরা ওয়ান বাই ওয়ান সি প্যানেলের কাজ দেখব, তারপরে আমাদের যদি হাতে সময় থাকে তাহলে আমরা অন্য কিছু দেখব। এখন দেখেন আমাদের ডান পাশে কিছু জেনারেল ইনফরমেশন রয়েছে। একটা হচ্ছে ইউজার নেম, তারপরে হচ্ছে প্রাইমারি ডোমেইন, এখানে যেহেতু আমাদের একটা ডোমেইন ক্রয় করা আছে এবং এই ডোমেইনটা এই কোম্পানির আন্ডারে একটা হোস্টিং ছিল, সেই হোস্টিংয়ের সাথে কানেক্ট করানো, সেই জন্য এখানে প্রাইমারি ডোমেইন হিসাবে সেই ডোমেইনটা শো করতেছে। তারপরে এখানে আইপি অ্যাড্রেস শো করতেছে। তারপরে হচ্ছে হোম ডাইরেক্টরি মানে হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। তো এটা আমি কিছুক্ষণ পরে বুঝাবো, যখন আমরা ফাইল ম্যানেজারে যাব আমি এটা বুঝাবো, সমস্যা নাই। তারপরে হচ্ছে লাস্ট লগ ইন আইপি অ্যাড্রেস, এটা মেবি আমার আইপি অ্যাড্রেস হতে পারে, আই এম নট শিওর। তারপরে হচ্ছে ইউজার অ্যানালিটিক্স আইডি, তারপরে হচ্ছে থিম, থিম মানে হচ্ছে এই যে ইন্টারফেসটা দেখতেছি এই ইন্টারফেসটা কিন্তু আমাদের এই যে এই থিমের আন্ডারে আসতেছে। আমি যদি সার্ভার ইনফরমেশনে যাই দেখি এখানে কি কি আছে। হোস্টিং প্যাকেজ, তাই সে 20 জিবি প্যাকেজ কিনে নিয়েছে। তারপরে হচ্ছে সার্ভার নেম এখানে, তারপরে হচ্ছে সিপ্যানেল ভার্সন, অ্যাপাচি ভার্সন, ডাটাবেস ভার্সন, এগুলো আমাদের তেমন কিছু দেখার কিছু নাই। এখানে আমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে এই সার্ভারের, সেই সার্ভারের ইনফরমেশনগুলো দেওয়া আছে। এরপরে আমাদের এই যে স্ট্যাটিস্টিক্স থেকে আমরা কিন্তু এখানে অনেক কিছু দেখতে পারি। সাপোজ আমাদের ডিস্ক ইউজেস কত এমবি হয়েছে, সাপোজ সে কিনেছে 20 জিবি, তাই না? এখন আমাদের মাত্র 0.86% কনজিউম হয়েছে, মাত্র 176 এমবি আমরা এখান থেকে ইউজ করছি। বাকি আমাদের কিন্তু 1900 হোয়াট এভার কত আসে, এত জিবি কিন্তু আমাদের খালি আছে অলরেডি, তাই না? তারপরে আমাদের হচ্ছে ডাটাবেস। সো আমাদের কিন্তু 20 জিবির মতো ডাটাবেস ডিস্ক ইউজেস রয়েছে, সেখান থেকে আমরা মাত্র 2 এমবির মতো ইউজ করছি। তারপরে এখানে আরও ব্যান্ডউইথ রয়েছে। ব্যান্ডউইথ এই কোম্পানি থেকে আনলিমিটেড প্রোভাইড করেছে, সেখান থেকে আমরা মাত্র ব্যান্ডউইথ হচ্ছে 35 এমবি আমরা কনজিউম করেছি। এখন হচ্ছে অ্যাড অন ডোমেন্স, আমাদের এখানে কোনো অ্যাড অন ডোমেন্স অ্যাড করা নাই, সেজন্য আমাদের এখানে জিরো শো করতেছে। এখন আমি বলি যে অ্যাড অন ডোমেন্স মানেটা কি। এখন ধরেন আমি এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে কোনো একটা কোম্পানির যদি ডোমেইন থাকে এবং সেই কোম্পানির ডোমেইন যদি আমাদের এইখানে আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের এখানে ডোমেইন সেট করতে হবে। এই ডোমেনটাকে আমরা অ্যাড অন ডোমেন বলে থাকি। আমি কিছুক্ষণ আগে আমি আমার হোস্টিঞ্জার অ্যাকাউন্টে ঢুকেছিলাম, অ্যাকাউন্টে ঢুকে আমি আমার ডোমেইনে কিন্তু ঢুকছিলাম, ঢুকে কিন্তু আমি নেম সার্ভারে গিয়ে আমি দেখাইছিলাম যে এই সার্ভারের যেই নেম সার্ভারটা আছে সেটা যদি আমি সেখানে আপডেট করি তাহলে কিন্তু আমাকে এখানে নতুন করে সেই ডোমেনটা আমি সেট আপ করার অপশন পাবো। এখন আমি যখন সেট আপ করবো তখন সেটা অ্যাড অন ডোমেইনে গিয়ে জমা হবে। অ্যাড অন ডোমেন মানে হচ্ছে অ্যাড, তুমি বাইরের কোনো একটা ডোমেন এখানে এনে তুমি স্থাপন করো। সো এটাকে আমরা অ্যাড অন ডোমেন বলে থাকি। সাবডোমেইন কাকে বলে? সাবডোমেইন হচ্ছে সাপোজ ধরেন
এই যে এই কোম্পানির আন্ডারে আমাদের একটা ডোমেন আছে, তাই না? এখন আমরা তো এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, তাই না? বাট এই ধারণাটা ভুল। এখানে আমরা আনলিমিটেড সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো। এখন সাবডোমেইনটা মানে কি সেটা আমি বলি। সাপোজ এই কোম্পানি আমাদেরকে বলছে, পারমিশন দিছে যে সে 200 পর্যন্ত সাবডোমেইন ক্রিয়েট করতে পারবে। ইট মিনস সে এই সার্ভারের থ্রুতে বা সে এই সি প্যানেলের থ্রুতে একসাথে 200টা ওয়েবসাইটে কাজ করতে পারবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনারা একটা দুইটা নিয়ে ভয় পাইতেছিলেন বা আমরা এতদিন ফ্রিতে শিখছিলাম, হ্যাঁ? বাট ফ্রিতে আপনাকে প্রত্যেকবার সাইন ইন করে 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 আপনাকে একটা করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হইতো। বাট এই যে সার্ভারটা কিনছে সে কিন্তু এখানে 200টা ওয়েবসাইট একসাথে প্র্যাকটিস করতে পারবে। তাহলে বুঝেন যে সে যখন পোর্টফোলিও বানাবে তার কিন্তু লাইভ সাইডের অভাব হবে না, সে যদি প্র্যাকটিস করতে চায়। তার মানে এখানে সে 200টা ডোমেইন 200টা সাবডোমেইন ক্রিয়েট করে সে কিন্তু ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারবে। এখন সাবডোমেইনটা কি আমি একটু পরে যখন সাবডোমেইনে যাব তখন আমি দেখাবো। এলিয়াস ডোমেন রয়েছে, এটা আমাদের এখন কোনো কাজ করতে হবে না। ডাটাবেস, এখন হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট ক্রিয়েট করার সময় আমাদের একটা করে ডাটাবেস লাগে, হ্যাঁ? সো ডাটাবেসটা আমরা যদি ওয়ার্ডপ্রেসটাকে ম্যানুয়ালি ইনস্টল করি তাহলে আমাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আর আমি যদি এটাকে কি বলে প্লাগইনের থ্রুতে ইনস্টল করি তাহলেও আমাকে এটা বাই ডিফল্ট ডাটাবেসটা আমাদের ক্রিয়েট করা হয়ে যাবে। সো এই এখানে একটা অপশন রয়েছে যার নাম হচ্ছে সফটাকুলাস। আমি কিছুক্ষণ পরে সেখানে যাব, কারণ আমাদের এই একটা একটা করে জিনিসগুলো দেখতে হবে, তারপরে আমাদেরকে সেই জিনিসগুলোর ভিতরে যাইতে হবে। এখন আমাদের ইমেল অ্যাকাউন্টস মানে হচ্ছে, সাপোজ ধরেন তার ডোমেইনের নামটা কই, আমি একটু দেখি মাই ডোমেইনসে যাই, তাহলে তার ডোমেইনসের নামটা আমি ধরে নেই। সাপোজ তার নাম ডোমেইনের নাম হচ্ছে devshorikul.com। এখন সে তো আর জিমেইল ইউজ করবে না তার ওয়েবসাইটের মধ্যে, তাই না? সে তো প্রফেশনাল মানুষ। সে অবশ্যই একটা ওয়েব মেইল বা বিজনেস ইমেইল ক্রিয়েট করবে এই হোস্টিং এর থ্রুতে, তারপরে সে সেই ইমেলটাকে ইউজ করবে। সাপোজ তার নাম হচ্ছে devshorikul.com। এখন সে একটা ইমেল খুলতে পারে যেটা হতে পারে support@devshorikul.com অথবা info@devshorikul.com, লাইক দিস। সো যাতে করে এই জিনিসটা জিমেইল বা ইয়াহু বা অন্য কোনো প্ল্যাটফর্মের মতো না হয়, আর একটু প্রফেশনাল হয়। সো এটা ওয়েবসাইটের ডোমেইনের সাথে সেম টু সেই ডোমেইনের নাম অনুসারে আমাদের কিন্তু এই ওয়েব মেইলের নামটা হয়ে থাকে। তারপরে আমি যদি মেইলিং লিস্টে যাই, এটাও সেম। এই যে আমরা যখন ইমেইলে যাব তাহলে সেখানে এটা শো করবে। অটো রিসপন্ডার হচ্ছে আমি যখন এলিমেন্টর প্রো তে ফর্মে গিয়েছিলাম তখন কিন্তু আপনাদেরকে এই জিনিসটা নিয়ে ভালো ধারণা দিছি যে অটো রিসপন্ডার মানে কি। তার মানে হচ্ছে কোনো মেইল যখন কেউ কাউকে করবে সেখান থেকে অটোমেটিক্যালি একটা ওয়েলকাম মেসেজ বা কোনো একটা যেই মেইলিং যেই পাস হয় আর কি, সো এই জিনিসটাকে আমরা অটো রেসপন্ডার ইমেইল বলে থাকি। ফরওয়ার্ড মানে হচ্ছে, সাপোজ ধরেন আপনি এইখানে একটা জিমেল ক্রিয়েট করলেন, ওয়েব মেইল ক্রিয়েট করলেন। এখন ওয়েব মেইলে কিন্তু আমি যখন কন্ট্যাক্ট ফর্ম এলিমেন্টরে যখন আমি কন্ট্যাক্ট ফর্ম বা অন্য কোনো ফর্মে যখন আমি কন্ট্যাক্ট ফর্মটাকে সেট করব তখন কিন্তু সবগুলো মেইল সেই এই যে এই ওয়েব মেইলে চলে যাবে। এখন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েব মেইলে তো আসবেই, বাট কোনো একটা জিমেইলে সেটা সরাসরি ফরওয়ার্ড হবে বা কোনো একটা প্ল্যাটফর্মে সেটা ফরওয়ার্ড হয়ে যাবে। সেটা মাইক্রোসফট 365 হতে পারে বা অন্য কোনো প্ল্যাটফর্মে হতে পারে। সো সেখানে আপনাকে কিন্তু ফরওয়ার্ডারটা ইউজ করতে হবে যাতে করে একাধারে আপনার এই যেই ওয়েব মেইল আছে সেই ওয়েব মেইলেও ঢুকে, প্লাস হচ্ছে সেটা ফরওয়ার্ড হয়ে যাতে অন্য কোনো জিমেইলে চলে যায় সেটা। তারপর আমাদের ইমেল ফিল্টার এখানে দেখতে হবে না। আমরা যেটা লাগবে আমরা শুধুমাত্র সেইটাই দেখবো। এফটিপি অ্যাকাউন্ট আমাদের এখানে 50টা দেওয়া আছে, আমাদের 0% ইউজ করা হয়েছে। এফটিপি অ্যাকাউন্টের থ্রুতেও কিন্তু আপনারা সিপিএনএল এ আপনারা লগ ইন করতে পারবেন। তারপরে হচ্ছে মানে পাবলিক আন্ডারস্টোর এইচটিএমএল ওই রুট ফোল্ডারে। তারপরে হচ্ছে আমাদের মাইস্কুয়েল ডাটাবেস এটাও আমাদের লাগবে না। সিপিইউ ইউজেস এটাও আমাদের আপাতত দেখার দরকার নাই। এখানে কি কি আছে, ফিজিক্যাল মেমোরি ইউজেস, যখন হচ্ছে কোনো মানে ওয়েবসাইটের ট্রাফিক বেশি আসবে তখন কিন্তু এই জিনিসগুলো আপনার আপ ডাউন করবে, হ্যাঁ? মেমোরি ইউজেস, ব্যান্ডউইথ এগুলোতে। তারপরে হচ্ছে আমাদের আর কিছু লাগবে না, আমরা যে জিনিসগুলো বুঝলাম, বাট এই জিনিসগুলো আমরা এখন ব্রিফলি আলোচনা করবো। এইটুকুই আমাদের লাগবে, আর কিছু লাগবে না। এখন আমাদের ফার্স্টে কই যেতে হবে, আমরা ফার্স্টে দেখি যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখন সি প্যানেলে যখন আসছি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে প্লাগইনের সাহায্যে যেটা আমরা 1 মিনিটের মধ্যে করতে পারি, আর একটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি। যেহেতু ম্যানুয়ালি জিনিসটা একটু লেন্দি, আমাদের একটু সময় লাগবে সেই ম্যানুয়াল প্রসেসটাকে করার জন্য। সো আমরা আজকে ম্যানুয়াল দেখবো না, আমরা আজকে প্লাগইনের সাহায্যে দেখবো। সো সেই প্লাগইনের নামটা হচ্ছে সফটাকুলাস, যেটা মোস্ট অফ দ্য সি প্যানেলে আমাদের কিন্তু প্রোভাইড করে থাকে। অথবা আমরা অন্যান্য যে প্ল্যাটফর্ম ইউজ করি, হোস্টিনজার হোক, গোড্যাডি হোক, তারপরে হচ্ছে সাইট গ্রাউন্ড হোক, সেখানেও কিন্তু আমাদের সফটাকুলাস না হলেও তাদের বিল্ডেড একটা প্ল্যাটফর্ম থাকে যাতে করে আমরা ওয়ান ক্লিকের মধ্যে এই যে সিএমএস গুলো আমরা সেখানে করতে পারি, ইনস্টল করতে পারি।
তো এখন এই যে ভদ্রলোক সে একটা ডোমেন কিনেছে এবং সেই ডোমেনের আন্ডারে আমি যদি যাই, দেখেন এখানে অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। আই হোপ সো। আমি কিছুক্ষণ আগে যখন এটাতে ক্লিক করলাম তখন আমি বুঝতে পারছি। দেখি এখানে কি আসে। এই যে দেখেন শরীফুল ইসলাম প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হোয়াট এভার। এই যে দেখেন আমাদের কিন্তু একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তার মানে হচ্ছে আমি কিন্তু এই ডোমেইনের আন্ডারে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো না। বাট আমি কিছুক্ষণ আগে আপনাদের তো বলছি যে এখানে কিন্তু আমরা 200টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। সো এখন কোশ্চেন হচ্ছে কিভাবে। সেই জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, সাবডোমেইন ক্রিয়েট করতে হবে। সো সাবডোমেইন মানে হচ্ছে আমি এই মেইলের আমি এই ডোমেইনের আন্ডারেই আগে একটা লেজ লাগাবো। লেজ লাগানোর পরে সেটাকে আরেকটু বড় করব যাতে এই ডোমেইনের আন্ডারে আরেকটা ডোমেইন আমরা বানাইতে পারি। সো এইভাবে আমরা কিন্তু 200টা ডোমেইন বানাইতে পারবো। সো এটা বানানোর জন্য আমাকে কি করতে হবে, আমাকে সি প্যানেলে এসে আমাকে এখানে দেখি সাবডোমেইন বা ডোমেইন কি আছে। এই যে দেখেন এখানে কিন্তু ডোমেইনের একটা অপশন আছে, আমরা এই ডোমেইনে ক্লিক করব। সো আগে সাবডোমেইন, অ্যাড অন ডোমেইন এগুলোর জন্য আলাদা আলাদা অপশন ছিল, এখন সেগুলোকে সমস্ত করে একত্রে আমাদের ডোমেইন নামে একটা অপশন দেওয়া আছে। আজকের ক্লাসটা কিন্তু যদিও অনেক লেন্দি প্লাস হচ্ছে একটু ইনফরমেটিভ হবে। সো কাজের থেকে আমার কথাবার্তা কিন্তু বেশি হবে। হ্যাঁ, সো দেখি কয়জন ক্লাস করতেছে। 30 জন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আমি আমি জানি যে এই 30 জনের 25 জনই আমার গ্রুপে এড আছে। তো তারাই সবসময় ক্লাস করে। সো এখন দেখেন, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু একটা ডোমেইন অ্যাড করা আছে। সো এখন আমাদের তো একাধিক ডোমেইন ইউজ করতে হবে। বাট আমার তো এখন অন্য কোনো ডোমেইন পারচেজ করা নাই, বা অন্য কোনো কোম্পানির ডোমেইনও নাই যেটা আমি এই হোস্টিং এর সাথে কানেক্ট করছি। তখন এখানে আমাকে সাব ডোমেইন ক্রিয়েট করতে হবে। সেই জন্য আমাকে কি করতে হবে, এই যে ক্রিয়েট এ ডোমেইন, এখানে আমাকে ফার্স্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখেন আমি এখানে ডোমেইনে যাব। ডোমেইনে যাওয়ার পর আমি এটাতে কি নাম দিতে পারি দেখি। উনি তাকেই ডেভেলপার দিয়ে দিছে, ওয়ার্ডপ্রেস নাম্বার 1 বা কি দিব আমি বুঝতেছি না। কারণ আমরা ডেভ, তারপরে হচ্ছে টেস্ট, আচ্ছা টেস্ট দেই। হ্যাঁ, আমি যদি এখানে টেস্ট দেই, এটার নাম হচ্ছে ডোমেইন, তারপরে হচ্ছে ডট। সাবডোমেইন ক্রিয়েট করার হচ্ছে নিয়ম হচ্ছে ফার্স্টে আমাকে একটা লেজ লাগাইতে হবে। সো লেজ আপনি যে কোনো নামে দিতে পারেন, টেস্ট হতে পারে, ইনফো হতে পারে, যে কোনো হোয়াট এভার আপনার নামও দিতে পারেন। সো এখানে কোনো বাধ্যবাধকতা নাই। সো এখন আমি টেস্টটা তো দিছি, তাই না? এখন টেস্ট দেওয়ার পর আমি এই যে ডোমেনটাকে কপি করব, ডোমেনের নামটা কপি করব। এই যে কি বলে কপি লিঙ্ক উইদাউট সাইট ট্র্যাকিং না কি জানি না, এটাকে ম্যানুয়াল ওয়েতেই করি। তো কিছু টেস্ট ডট দেওয়ার পর আমি এখানে একটা দিলাম। দেখেন এখানে আমার কিছুক্ষণ আগে একটা রেড সাইন আসছিল, এটা কিন্তু এখন চলে গেছে। তো এই যে দেখেন আমাদের কিন্তু আরেকটা ডোমেইন বানানো হয়ে গেছে। হ্যাঁ, একটা নাম হচ্ছে মেইন যে ডোমেইনটা সেটার নাম হচ্ছে ডেভ শরীফুল 101.com। এখন আরেকটা ডোমেইনের নাম হচ্ছে টেস্ট ডট ডেভ ডট শরীফুল ডট কম। এখন আমাকে এখানে আরেকটা অপশন রয়েছে, এটা হচ্ছে ডকুমেন্ট রুট। ডকুমেন্ট রুটটা মানে কি, সেজন্য আমাকে আগে একটু সি প্যানেলে চলে যেতে হবে। সি প্যানেলে চলে যাওয়ার পর আমি আপনাদেরকে বুঝাই জিনিসগুলো। সাপোজ আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, বা আমি একটা ডোমেইন ক্রিয়েট করলাম, বা আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। এখন এই ওয়েবসাইটের ভিতরে তো আমাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে, বিভিন্ন ধরনের কাজ করবো, আমাকে এলিমেন্টর অ্যাড করতে হবে, বা থিম প্লাগইন বিভিন্ন ধরনের জিনিস আমাকে আপলোড করতে হবে, মিডিয়া আপলোড করতে হবে, পেজগুলো আপলোড করতে হবে, তারপরে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট কোড রয়েছে সেগুলোকে আমাকে আপলোড করতে হবে। হোয়াট এভার আমি ম্যানুয়ালি করি অথবা প্লাগইনের সাহায্যে করি। সো এখন সেই ডাটাগুলা, সেই ফাইলগুলো কোথায় যাবে? এখন সেটা যাবে হচ্ছে, আমি যদি আমার সি প্যানেলে আসি, আমি যদি একটু স্ক্রল ডাউন করি, দেখেন এখানে ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে। তো ফাইল ম্যানেজারে আমি যদি ক্লিক করি, দেখেন আমাকে কি আসে এখানে। এই যে দেখেন ক্লিনিং ডেভ শরীফুল 101.com, সে মেবি এর আগে সাবডোমেন ক্রিয়েট করেছিল। তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং 101, আমাদের এত কিছু দেখার দরকার নাই। আমার যে মেইন ডোমেইনটা, সেই ডোমেইনের আন্ডারে আমার যদি কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকে সেটা যাবে হচ্ছে আমার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। আমি যদি এখানে যাই, দেখেন এখানে কিন্তু আমার কিছু ফাইল রয়েছে, এই ফাইলগুলোই কিন্তু আমার ওয়ার্ডপ্রেসের ফাইল। এই যে দেখেন আমি যদি ডাব্লিউপি, আচ্ছা আমি আর একটু ভালোভাবে বুঝাই দিই। আমাদের যেই প্লাগইনগুলো রয়েছে অথবা আমাদের যে থিমগুলো রয়েছে, বা আমাদের যেই ফাইল মানে যেই ফাইলগুলো আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করে থাকি, সেই কাজগুলো সেই টুলসগুলো, সেই সবগুলো আমাদের চলে যাবে ডাব্লিউপি কন্টেন্টে। এবং আমাদের যতগুলো ওয়ার্ডপ্রেস রিলেটেড আছে, ফাইলগুলো আছে, এগুলো আপনাদের ধরা বা স্পর্শ করার কোনো দরকার নাই আপাতত। আপনারা যদি চান আপনারা শুধুমাত্র ডাব্লিউপি কন্টেন্টে কাজ করতে পারবেন। আপাতত আপনারা ডাব্লিউপি অ্যাডমিন বা ইনক্লুডস বা এখানে যা যা আছে ধরে নেন যে এগুলো ওয়ার্ডপ্রেসের ফাইল। একটা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করি তার তো অনেকগুলো কোড রয়েছে, তাই না? অনেকগুলো ফাইল রয়েছে। তো আপনি ধরে নেন না এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল। এখন আমি ডাব্লিউপি কন্টেন্টে যাই। কন্টেন্টে যাওয়ার পরে যে দেখেন থিম, প্লাগইন,
তারপরে আপলোডস দেখছেন, বুঝতে পারছেন? এখানে আমি যদি প্লাগইনসে যাই, দেখেন এই ভদ্রলোকে তার যে মেইন ডোমেনটা আছে সেই ডোমেনের আন্ডারে যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছিল, সেই ওয়ার্ডপ্রেসে কিন্তু এলিমেন্টর অ্যাড করছে, এলিমেন্টস কিট অ্যাড করছে, ইনভার্টো এলিমেন্টস অ্যাড করছে। এই যে আমরা যেগুলোর কাজ শিখছি সবগুলোই কিন্তু অ্যাড করছে। আমি যদি এখানে আবার থিমে যাই তাহলে কিন্তু এই যে এক্সট্রা আমরা যেটার কাজ শিখি, তো দেখেন এখানে কিন্তু আমরা এই ফাইলগুলো পাবো। এখন আমি এখানে যেই টেস্ট দিয়ে যেই ওয়েবসাইটটা করব সেইগুলোতে একটা ফোল্ডারে যাবে, তাই না? এখন সেই ফোল্ডারে আমি যদি এখানে ক্লিক করি, দেখি যে ক্লিক করার অপশন নাই, শেয়ার ডকুমেন্ট, তার মানে এটা বাই ডিফল্ট। অনেক ক্ষেত্রে আপনার অপশন থাকে, এটা অপশন ওকে। সো এইটার অপশনটা এখন এখানে ডিসেবল করা, তার কারণ হচ্ছে আমরা এই সার্ভারের আন্ডারেই ডোমেইনটা কিনেছি, বাট আমাদের যদি কোনো অ্যাড অন ডোমেইন পারচেস করা হতো এবং সেখানে আমরা যদি এটাকে সেট করতাম তাহলে এখানে আমার একটা অপশন থাকতো। এটার অপশন মানে হচ্ছে এই যে test.devshoriful.com, এই নামে আমার সি প্যানেলে একটা, এই যে আমি যদি হোমে যাই আমার এখানে একটা জায়গা ক্রিয়েট হবে। এখন আমি এখানে ওয়েবসাইট ক্রিয়েট করি, আমি এখানে কোড আপলোড করি, আমি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, যাই করি না কেন সেইটা আমার ওই যে এই ডোমেইনটা সেই ডোমেইনের ফাইলের ফোল্ডারের আন্ডারে চলে যাবে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। আমি যদি এখানে যে সাবমিট ক্রিয়েট করি তাহলে আমাদের একটা সাবডোমেইন ক্রিয়েট হবে যার নাম হচ্ছে টেস্ট ডট, নাম কি আমার সবসময় মানে আমার আর কি নামটা উচ্চারণ করতে আমার একটু কষ্ট হইতেছে, কারণ এত মানে 101 একটু হার্ড একটা ডোমেইন নিয়েছেন উনি। যাই হোক, সো আমি যদি এখানে একটু রিলোড করি, দেখি এই যে দেখেন টেস্ট শরীফুল, এই যে টেস্ট ডেভ শরীফুল .101.com নামে কিন্তু আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি কোনো একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি বা এখানে কোনো যদি একটা ওয়েবসাইট আপলোড করি, ম্যানুয়ালিও হতে পারে, কোডও আমি এখানে আপলোড করে দিতে পারি, যে কোনো কিছু করতে পারি। সো সেইগুলো কিন্তু আমার এইখানে করতে হবে। আর আমি যদি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি প্লাগইনের থ্রুতে, আমার সব ফাইল কিন্তু এখানে এসে পড়বে। এখন কিন্তু আমাকে public.html এখানে চলে যেতে হবে না। মনে রাখবেন যে এখানে কিন্তু আমার যে মেইন ফোল্ডার, মেইন যে ডোমেইনটা আছে সেই ডোমেইনের যে ফাইলগুলো আছে সেগুলো যাবে। আর আমি যখন বাকিগুলোর কাজ করব সেই ডোমেইনগুলোর জন্য আলাদা আলাদাভাবে আমার এখানে কিন্তু ফোল্ডার ক্রিয়েট করা হয়ে যাবে। সো এইটা ছিল আমাদের এটার কাজ। এখন দেখেন আমার কিন্তু এখানে এইটা ইনস্টল করা হয়ে গেছে, মানে আমরা কিন্তু একটা সাবডোমেইন ক্রিয়েট করছি। সো একটা সাবডোমেইন আমি করাই দিলাম, তার মানে আপনারা কিন্তু 198টা বাকি আছে, 199টা বাকি আছে তার। সো সে কিন্তু আরও 199টা সাবডোমেইন ক্রিয়েট করতে পারবে এই অ্যাকাউন্টের থ্রুতে। সো এটাই ছিল আমাদের সাবডোমেইনের কাজ। এবং আমরা যদি অ্যাড অন ডোমেইন অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমার অ্যাড ডোমেইনে গিয়ে আমার যে আউটসাইডের ডোমেইনটা আছে এখানে কিন্তু আমাকে ধরা দিতে হবে। মেক শিওর যে আপনার ওইখানের নেম সার্ভারটা যাতে এই ডোমেইন হোস্টিং এর সাথে কানেক্টেড থাকে। সো দিস ইজ দ্য বেসিক থিং। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে আগে। শেষ, আমরা একটা সাবডোমেইন বানাইছি, এখন দেখি আর কি কি আছে। এখন হচ্ছে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এখন আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করব। এখন আমরা যদি ম্যানুয়াল প্রসেসে যাই তাহলে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তারপরে সেই ডাটাবেসের জন্য একটা ইউজার ক্রিয়েট করতে হবে, তারপরে সেই ইউজারকে এবং ডাটাবেসটাকে কানেক্ট করাইতে হবে, তারপর আবার এই যে এখানে আইসা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে ইনস্টল করতে হবে। আরও অনেক কাজ আছে, এটা একটু লেন্দি, আমি আজকের ক্লাসে এটা করাইতে পারবো না, অলরেডি আমাদের 11টা বাইজে গেছে, 40 মিনিট ক্লাস শেষ। সো আমাকে তাড়াতাড়ি যেহেতু মুভ করতে হবে, আমরা প্লাগইনের কাজগুলো দেখবো। আমি যদি একটু স্ক্রল ডাউন করি বা উপরে যদি আপনি সফটাকুলাস লিখে সার্চ দেন তাহলে হয়তোবা আসার কথা। এই যে দেখেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস, আমি যদি এখানে ক্লিক করি দেখি এখানে কি আসবে। এই যে দেখেন একটা কিন্তু সে এই সফটাকুলাসের আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছে। এখন আমরা আরেকটা করব, যেহেতু আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করেছি, আমরা সেই সাবডোমেইনের আন্ডারে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সেই জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, ইনস্টল করতে হবে। এখানে যে বাটনটা রয়েছে এই বাটনে আমরা ক্লিক করব। এখন দেখেন এইখানে আমাকে দুইটা অপশন দিছে, এইচটিটিপিএস, এইচটিটিপি। এখন এইচটিটিপিএস মানে কি এবং এইচটিটিপি মানে কি? সো এইচটিটিপিএস হচ্ছে আপনার সিকিউর, আমি একটু এটার স্পেলিং মানে ইটা দেখে এইচটিটিপিএস এর মিনিংস, হ্যাঁ আমার ইটা এক্স্যাক্টলি মনে নাই। এই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। আচ্ছা যাই হোক, এটার মানে হচ্ছে এই যে দেখেন আমরা যেখানে যাই না কেন, সাপোজ আমি ফেসবুকে আসি, তাই না? ফেসবুকে আসি, এখন আমার এখানে কিন্তু একটা তালা মারা আছে, যে দেখেন আমি যদি একটু যাই, যে এখানে আমার কিন্তু একটা তালা মারা আছে, যে দেখেন তালা। সো এইটাকে আমরা সিকিউর বলতে পারি, এবং এটাকেই হচ্ছে, এটা যখন থাকবে তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা এইচটিটিপিএস এর আন্ডারে রান করতেছে। সো এটা সিকিউর, হ্যাক হ্যাক হওয়ার সম্ভাবনা নাই যদি আপনি প্রপারলি সিকিউরিটি অপটিমাইজেশন করেন। দেখেন এখানে কানেকশন ইজ সিকিউর। সো আমাদের ওয়েবসাইটটা সিকিউর আছে। বাট আমাদের যদি এসএসএল সার্টিফিকেট না থাকে, সরি আমাদের এখানে কি করতে হবে, এই যে এসএসএল দেখতে হবে, এটা হচ্ছে এসএসএল এর সিকিউর সকেটস লেয়ার। সো আমাদের ওয়েবসাইটে বা হোস্টিংয়ে যদি
এসএসএল না থাকে তাহলে কিন্তু আমাদের এইচটিটিপিএসটা আমাদের হবে না, অ্যাক্টিভ হবে না। আর যদি আমাদের এই সার্ভারে মানে আমার হোস্টিং যখন আমি কিনছি তখন যদি সেই প্ল্যানের মধ্যে এসএসএল অ্যাক্টিভ করা থাকে বা এসএসএল এর কথা উল্লেখ করা থাকে, আমি যদি যাই, এই যে দেখেন আমি যদি একটু হোমে যাই আমাদের এখানে দেখি আমাদের প্রাইজিং এর ইগুলো কি, আমি যদি বিলিং এ যাই বা ডোমেইনস সাপোর্ট, এখান থেকে আমাদের যেহেতু লগ ইন করা আছে আমি প্রাইজিংটা কিভাবে দেখবো আমি একটু দেখতেছি। সাপোর্ট বিলিং মাই ইনভয়েস মাই পেমেন্ট, দেখি এই যে আমাদের এখানে আমি যদি চুজ প্ল্যানে যাই, না 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 আমাদের একটু মেবি নিচে যেতে হবে, দেখি না এইখানেই আছে আমাদের, এই যে দেখেন এই যে আমাদের 1299 টাকা দাম, এখানে কিন্তু আমার এই যে দেখেন ফ্রি এসএসএল লাইফ টাইম দেওয়া আছে, তার মানে হচ্ছে আমাদের এই সার্ভারের আন্ডারে আমাদের এসএসএল আছে। সো আমাদের এখানে কোনো কিছু চিন্তা করার দরকার নাই। সো আমরা তো আর এসএসএল যদি থাকে তখন তো আমরা এইচটিটিপি তে চালাবো না, তাই না? সো আমরা অবশ্যই এইচটিটিপিএস দিব যাতে করে আমাদের ওয়েবসাইটটা সিকিউর থাকে। আর যদি এইচটিটিপি থাকে তাহলে আপনারা বলবেন ক্লায়েন্টকে যে আপনাদের সার্ভারে এইচটিটিপি মানে এসএসএল সার্টিফিকেট নাই, আপনি এসএসএল সার্টিফিকেট পারচেস করেন আপনার হোস্টিং এর কোম্পানির থ্রুতে, বা আমরা প্লাগ ইনের থ্রুতেও সেটা করতে পারি। সো ওগুলো আমরা পরবর্তীতে দেখবো, আপাতত যেহেতু আমাদের এসএসএল আছে সো আমরা এইচটিটিপিএস এ যাব। এখন আমাকে এখানে ডোমেইন ধরাইতে হবে। সো ডোমেইন মানে হচ্ছে আমাদের দুইটা ডোমেইন আছে, একটা হচ্ছে মেইন ডোমেইন আর একটা হচ্ছে রুট ডোমেইন মানে সাব ডোমেইন। তো আমার এই ডোমেনের আন্ডারে তো ওয়ার্ডপ্রেস আমার আছেই, আপনারা দেখছেন। তো আমাকে কি করতে হবে, টেস্ট ডটে যাইতে হবে, যেহেতু আমরা কিছুক্ষণ আগে এই সাবডোমেনটা ক্রিয়েট করলাম। তো এখন আমাকে টেস্ট ডটে ক্লিক করবো, আমরা এই ডোমেনটা আমরা ধরাবো এবং এখানে আমাদের আরেকটা অপশন রয়েছে ডাইরেক্টরি। এখন আমি বলি ডাইরেক্টরিটা মানে কি। এখন আমাদের এখানে বলছে যে কি বলে আরে সাবডোমেন হচ্ছে 200টা ক্রিয়েট করা যাবে, তার মানে হচ্ছে আমরা মেইন যে ডোমেন আছে সেই ডোমেনের আন্ডারে 200টা লেজ লাগায়া সাবডোমেন ক্রিয়েট করতে পারবো। এখন কথা হচ্ছে এই ডাব্লিউপিটা মানে কি। এখন আমি যদি কি বলে ইমেল অ্যাকাউন্টস না সরি পাবলিক আন্ডারস্টোর মানে সিপ্যানে কাইটা দিছি দেখছেন, আমি আগে আরেকবার ওই জায়গাটাতে যাই, আমি ভুলে কাইটা দিছি, অনেকক্ষণ ধরে ক্লাস নিতেছি তো। এই যে দেখেন আমাদের এখানে ইনস্টল ছিল, আমি আগে ওই প্রসেসটাতে আরেকবার চাই, আমাদের এইচটিটিপিএস এ যাব, তারপরে এটা ধরাবো, এই যে টেস্ট ডট ধরাবো। এখন আমরা ডাব্লিউপি তে ছিলাম, এখন ডাব্লিউপিটার কাজটা কি। আমি যদি ফাইল ম্যানেজারে, কেমন লাগে বলেন তো, দুইবার এটা হয়েছে। আমি এই যে আরেক ট্যাবে চলে যাচ্ছে তো এই জন্য ইটা ইস্যুটা হচ্ছে। আমি যদি সফটওয়্যার যাই আরেকবার, ইনস্টলে যাই, এইচটিটিপিএস এ দিব, তারপরে হচ্ছে টেস্টে দিব, এখন ডাব্লিউপি। আমি এখান থেকে যে আরো কিছু আনি এখানে ফাইল, এটাকে আমি দূরে সরে রাখি একদম। তারপরে হচ্ছে আমি ফাইল ম্যানেজার, এই যে হ্যাঁ দেখছেন চলে গেছে। আচ্ছা যাই হোক আমরা আরবার করবো নি। এই যে দেখেন টেস্ট ডট ডেভশরীফুল ডট কম যেই সাবডোমেনটা আছে এটার ভিতরে কিন্তু আমার এখন এই ফাইলগুলো আপলোড হবে। কিন্তু আমি যদি এখানে এই যে আহ, আবার চাই আমরা, ওই এখানে যাই, পেইন দিল আমার কাইন্ড অফ একটা 3বার। আমি যদি এইচটিটিপিএস এ যাওয়ার পরে টেস্টে ধরাই, এখন আমি যদি এখানে ডাব্লিউপি রাখি, হোয়াট এভার যে কোনো নাম হতে পারে, ডাব্লিউপি হতে পারে, আপনার নিজের নাম হতে পারে, আপনি যা লিখবেন সেটাই থাকবে। সেটা যদি হয় তাহলে আপনার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আপনার এইখানে যাবে না, এই যে টেস্ট ডট ডেভ ডট শরীফুল ডট কম 101.com এর মধ্যে যাবে না, যাবে হচ্ছে এটার ভিতরে একটা ফাইল নেম হবে আর একটা ফোল্ডার হবে যার নাম হচ্ছে সেই নামে যেখানে যেই নামটা আপনি ওখানে দিবেন। সো সেইখানে আরেকটা ডাইরেক্টরি ক্রিয়েট হবে, সেই ডাইরেক্টরির আন্ডারে কিন্তু আপনি আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। সো এখন বুঝতে পারছেন যে কনসেপ্টটা হচ্ছে যে 200টা আপনি সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন, তার মানে হচ্ছে আপনি 200টা ওয়েবসাইট এখানে ক্রিয়েট করতে পারবেন। বাট সেই 200টার মধ্যেও আপনারা আলাদা আলাদা ডাইরেক্টরি ক্রিয়েট করে আরও আনলিমিটেড আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তার মানে হচ্ছে আপনার যেই পর্যন্ত আপনার ডিস্ক ইউজেস শেষ না হবে, যেই পর্যন্ত আপনার হোস্টিং এর যেই ধারণ ক্ষমতা আছে সেটা পূর্ণ না হবে, আপনি কিন্তু আনলিমিটেড ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন একটা ডোমেন যদি আপনার থাকে তাহলেই। সো একটা হচ্ছে সাবডোমেন যেটা দেখাইলাম, আর এটা হচ্ছে ডাইরেক্টরি। তার মানে হচ্ছে এইটা যদি আমি সিলেক্ট করে দিই তাহলে আমার সাবডোমেইনের আন্ডারে আরেকটা আমার ফোল্ডার ক্রিয়েট হবে, মানে আরেকটা সাব ডাইরেক্টরি ক্রিয়েট হবে, সেই ডাইরেক্টরির আন্ডারে কিন্তু আমার আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। সো আপনারা যখন এক্সপেরিমেন্ট করবেন এই জিনিসটা তখন আপনারা প্র্যাকটিক্যাল ধারণা লাভ করতে পারবেন। সো আমি সরি আমি এখন 2বার করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো না, আমি যেহেতু এই সাবডোমেনের আন্ডারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো সেহেতু আমি এই জিনিসটাকে ব্ল্যাঙ্ক রাখলাম, হ্যাঁ ব্ল্যাঙ্ক রাখবো। এখন সাইডের নাম মাই ব্লগ, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, আপনারা এখানে সাইডের নাম দিতে পারেন, ডিসক্রিপশন দিতে পারেন, অথবা ড্যাশবোর্ডে যাইও দিতে পারেন, ম্যান্ডেটরি কিছু না।
এখন হচ্ছে অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন দিলাম, আমি অ্যাডমিন পাসওয়ার্ড ছোট শর্ট একটা দিয়ে দিলাম, হ্যাঁ, অ্যাডমিন 1 2 3 4। ভাইয়া যেই হন না কেন আপনি আপনি এই ভিডিওটা শেষ করার পরে আপনি এটা ডিলিট করে দিবেন, হ্যাঁ, আমি যেহেতু সবাইকে অ্যাডমিন পাসওয়ার্ডটা দেখা দিতেছি। এখন হচ্ছে অ্যাডমিন ইমেল, এখানে আপনারা যেই ইমেল বিজনেস ইমেলটা ক্রিয়েট করবেন সেটা দিতে পারেন, আপনার জিমেল দিতে পারেন, হোয়াট এভার, আপনারা এটা পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন। এখন হচ্ছে চুজ ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা কি হবে সেটা। তারপরে হচ্ছে আমরা কোনো প্লাগইন এখান থেকে অটোমেটিক্যালি দিব নাকি, আমরা চাচ্ছি না এখান থেকে কোনো অটোমেটিক্যালি প্লাগইন আমরা ইনস্টল করবো, আমরা একদম ড্যাশবোর্ডে গিয়ে আমাদের যা লাগবে আমরা ফ্রেশভাবে করবো। আমরা যদি অ্যাডভান্স অপশনে যাই, আপনাদের এখানে কোনো কিছু হাত দিতে হবে না। আমি কিন্তু বলছিলাম যে আমাদের কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা ডাটাবেস থাকে, এবং ডাটাবেস আমাদের যদি ম্যানুয়ালি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তাহলে কিন্তু আমাদেরকে ডাটাবেস আলাদাভাবে ক্রিয়েট করতে হয়। যেহেতু আমরা এখানে কি বলে প্লাগইনের থ্রুতে করতেছি, সেহেতু কিন্তু আমাদের এই প্লাগইন থেকে অটোমেটিক্যালি আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করে দিচ্ছে। তো আপনারা এখান থেকে ডাটাবেসের নামগুলোও চেঞ্জ করতে পারেন, বাট আমি রেকমেন্ড করবো এখানে আপনারা ধরবেনই না, কারণ প্লাগইন থেকে যেই নেম দিচ্ছে এটা ডাজন্ট ম্যাটার, এটাতে আমাদের কোনো কিছু যায় আসে না বা আমাদের কোনো কিছু করতে হবে না। এখানে আমাদের থিমের অপশন দেওয়া আছে, আমরা কিচ্ছু করব না, কারণ আমরা সবকিছু একদম ড্যাশবোর্ডে গিয়ে তারপরে করব। জাস্ট চোখ বন্ধ করে আপনারা ইনস্টল নাও এই অপশনটাতে ক্লিক করবেন। এখন আমাদের কিছু সময় লাগবে, সময়টা নেওয়ার পরে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটা হয়ে যাবে। এই যে দেখেন ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন এই যে দেখেন আমি যদি টেস্ট ডট এই নামটাতে, আমার বারে বারে না এই ডোমেইনটার নাম উচ্চারণ করতে আমার দাঁত ভাঙা যাচ্ছে। এই যে দেখেন আমাদের টেস্টের আন্ডারে কিন্তু একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, এবং এইটা হচ্ছে আমাদের লগ ইন মানে লগ ইন করার যেই ইটা সেটা। এখন আপনি যদি এখানে ড্যাশবোর্ডে লগ ইন করা অবস্থায় থাকেন, মানে এই সফটওয়্যার খোলা আছে, তাহলে আপনাকে আলাদা করে আর কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে না। এখন আমি যদি এই যে আবার সফটটা ক্লোজে ক্রিয়েট করি, এখানে ক্লিক করি, এখানে এখানে দেখেন আমাদের অনেক কিছু দেওয়া আছে। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে ক্লাস করি, এখানে জুমলা রয়েছে, আরো অনেক কিছু প্ল্যাটফর্ম রয়েছে, আমি জানি না। এখন আমাদের কি, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি দুইটা, একটা উনি নিজে করছিল আর একটা আমি করছি। এখন আমাদের এই যেখানে দুইটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, একটা হচ্ছে জুন 11-তে করছে উনি 9:30টার দিকে, এবং আরেকটা করলাম আমি যে প্রায় 10টা বাজে টুডে। এবং আমাদের এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন, এবং এখানে আমাদের আরো কিছু অপশন রয়েছে, আমরা দেখি। আমরা যদি এখানে এই যে ডিলেট অপশনটাতে ক্লিক করি, মানে ডিলেট করি, তাহলে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ডিলেট হয়ে চলে যাবে। এরপরে আমাদের এই যে এডিট ডিটেলসে আমরা যদি যাই, তাহলে এই যে দেখেন এখান থেকে আমরা ডাইরেক্টরি দেখতে পারবো। যে দেখেন আমাদের হোমে গেছি, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের নাম, তারপরে যে টেস্ট ডট, এটা হচ্ছে আমাদের, আমি আপনাদের যদি আরেকটু ক্লিয়ার করে দেখাই, আমি যদি ফাইল ম্যানেজারে যাই, এই যে দেখেন ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমাদের এখানে যে রুট ডাইরেক্টরির লোকেশনটা দেওয়া আছে, এই যে দেখেন এটা হচ্ছে হোম, তারপরে হচ্ছে ডেভশরি, এটা কোম্পানি থেকে অটোমেটিক্যালি দিয়ে দিছে। তারপরে হচ্ছে আমার এই যে টেস্ট ডট শরীফুল ডট কম, হ্যাঁ, এই যে দেখেন আমার কিন্তু লোকেশনটা দেওয়া আছে। ইউআরএল হচ্ছে এটা, তার মানে হচ্ছে আমাদের ডোমেইনের ইউআরএল এইটা, ডাটাবেজের নাম এটা দেওয়া আছে, মানে ডাটাবেজের ইউজারের নাম এটা দেওয়া আছে। যে বলছিলাম ডাটাবেজ ইউজার ক্রিয়েট করতে হয়, তারা অটোমেটিক্যালি ক্রিয়েট করে দিয়ে দিছে। এটা হচ্ছে আমাদের ডাটাবেজের নাম, তারপরে হচ্ছে যে ডাটাবেজের পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করতে হইতো যদিও। সো এখানে আমাদের কিন্তু আর কোনো কিছু করতে হচ্ছে না, ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট থাকে সব সময়। ওকে, তারপরে হচ্ছে প্লাগইন আপডেট থিম দিলে আপডেট থিমগুলো আপডেট হবে, আপডেট প্লাগইনে দিলে আপডেট হবে। এইটুকু তো আপনারা বুঝতে পারছেন। তারপরে যেখানে ব্যাকআপের অপশন আছে, ওয়ান্স এ ডে, ওয়ান্স এ উইক। সো এই হোস্টিং এর আন্ডারে যদি ব্যাকআপ নেওয়ার যে প্ল্যানগুলো আছে সেগুলো যদি থাকে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে অটোমেটিক্যালি ব্যাকআপ নিতে পারেন। যে ভবিষ্যতে যদি আপনার ওয়েবসাইট ক্র্যাশ করে বা হ্যাক হয় বা যে কোনো দুর্ঘটনাবশত কারণে যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা সেটা আগের ভার্সনটা আপনি রিস্টোর করতে পারবেন। যদিও আমাদের সামনে ব্যাকআপ মাইগ্রেশন এগুলো নিয়ে আরেকটা আসবে, আমরা প্লাগইনের সাহায্যে আরো সুন্দরভাবে এই জিনিসগুলোকে ম্যানেজমেন্ট করতে পারি, আমরা দেখব। এখন এখান থেকে যে অ্যাডমিন নেম, অ্যাডমিন পাসওয়ার্ড, তারপর হচ্ছে সাইন অন ইউজার নেম, এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এখানে আমাদের বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে, দ্যাটস ইট। এখন আমরা তো ইনফরমেশন পার্টটা দেখলাম, মানে এডিটের অপশনটা। এরপর আমরা এই যে দেখেন ব্যাকআপে, এখান থেকে আমরা ব্যাকআপ নিতে পারবো। ব্যাকআপে যদি আমি অপশনে ক্লিক করি, তাহলে এই ওয়েবসাইটের একটা ব্যাকআপ হয়ে যাবে। তারপরে এই যে দেখেন ক্লোন। সো এই ওয়েবসাইটটাকে কিন্তু আমরা ক্লোনও করতে পারবো। সাপোজ ধরেন এই ওয়েবসাইটটাকে আমরা ফুললি বানাইছি, এখন আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটটাকে ক্লোন করবো। সো আমরা যদি এখানে সরি ব্যাকআপ না, আমরা ক্লোনে যাব। এই যে কি বলে ক্লোনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে সফটওয়্যার ক্লাস থেকে আরেকটা অপশন দিবে। হ্যাঁ, সো এখানে আমরা HTTPS সিলেক্ট করব, তারপরে এখান থেকে আমরা আরেকটা সাবডোমেন ধরা দিতে পারি। এখন আপনারা তো সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন ভাই, না পারলে আমার কিছু করার নাই। এরপরে অথবা আমরা এই সাবডোমেনের আন্ডারেই আরেকটা রুট ডাইরেক্টরির মধ্যে আমরা এখন যদি এই যে ডাটাবেজে আমাদের হাত দিতে হবে না, আমরা যদি এখানে ক্লোন ইনস্টলেশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই ডোমেইন, মানে এই ডোমেইন সাবডোমেইনের আন্ডারে আমার আরেকটা ডাইরেক্টরি হবে, সাব ডাইরেক্টরি, সেইখানে কিন্তু আমার আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে, কিন্তু এই ওয়ার্ডপ্রেসটা হবে হচ্ছে এই ওয়েবসাইটের ক্লোন ভার্সন। দ্যাটস ইট। আমরা আবার এখানে চলে যাচ্ছি।
যদিও আমি আজকে জানি না সম্পূর্ণ শেষ করতে পারবো নাকি। তারপরে হচ্ছে এখানে কি আছে, এই যে ক্রিয়েট স্টেজিং, হ্যাঁ। সো এখান থেকে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে বানানোর সময় বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টের দরকার হতে পারে। সাপোজ আমি আজকে একটা পার্ট বানাইলাম, আর একটা পার্ট আমি পরশুদিন বানাইলাম। সো প্রত্যেকটা পার্টের জন্য আমরা আলাদা আলাদা এই যে স্টেজিং ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, এবং এক একটা কাজ আমরা যখন শেষ করব সেটা আমরা সেখান থেকে লাইভ করতে পারি। সো এটা আমরা এখন এখান থেকে দেখবো না। আমাদের ক্রিয়েট টেমপ্লেট দেখার দরকার নাই। আমরা যদি এই যে ওয়ার্ডপ্রেস অপশনটাতে ক্লিক করি, তাহলে আমাদের এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেসের আমার আরেকটা এই যে এখানে ওয়ার্ডপ্রেসের সাইট ইনফরমেশনের মধ্যে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা দেখতে কিরকম লাগতেছে প্রথম থেকে, সো সেই ছবিটা আসছে। ওয়েবসাইটের ইউআরএল আবার আসছে, ওয়েবসাইটের পাথ আসছে, নাম আসছে, ডাটাবেসে ক্লিক করে ডাটাবেসের নেম, ইউজার, হোস্ট আসছে। তারপর এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন আসছে, এবং আমরা যদি এখানে ম্যানেজ প্লাগিনে যাই তাহলে প্লাগিন অপশনে চলে যাব, থিমে গেলে থিমে চলে যাব, এবং আমরা যদি লগ ইনে ক্লিক করি তখন আমাকে উইদাউট গিভিং দ্য পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম আমাকে কিন্তু এখানে লগ ইন করতে দিবে। সো ড্যাশবোর্ড নিয়ে তো ভাই আর দেখাবো না, শেষ। সো আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, সাবডোমেইন দেখতে হয়, অ্যাডন ডোমেইন কি, রুট ডাইরেক্টরি কি, সাব ডাইরেক্টরি কি, আমরা কিন্তু জিনিসগুলো বুঝলাম। এখন আমরা আস্তে আস্তে বাকি জিনিসগুলো শেষ করি। সো এখন আমাকে একটা ইমেল ক্রিয়েট করতে হবে, তাই না? সো এখন আমি যদি ইমেল অ্যাকাউন্টে যাই, ভাই আপনি যেই হন না কেন ওয়েবসাইটের ওনার, আমি যা যা করতেছি আপনি ডিলিট করে বা পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েন। এখন দেখেন, আমি এখানে আমার কোনো ইমেল ক্রিয়েট করা নাই, মানে ওয়েব মেইল ক্রিয়েট করা নাই। আমি এখানে কি করব, ক্রিয়েট অপশনটাতে ক্লিক করব, হ্যাঁ। ক্রিয়েট অপশনটাতে ক্লিক করার পর আমাকে এখানে ডোমেইন দেখাইতেছে, যে আমরা এই সাবডোমেইন দেখাচ্ছে, প্লাস হচ্ছে মেইন যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা দেখাচ্ছে। 1 সেকেন্ড। ওকে। সো আমরা যেহেতু মেইন ডোমেইনের আন্ডারে করব, কারণ সবাই মেইন ডোমেইনের আন্ডারে করে, সাব ডোমেইন আসলে শুধুমাত্র আমরা এই কাজের পারপাসে সব থেকে বেশি ইউজ করে থাকি। সো আমাদের মেইন ডোমেইনের আন্ডারে আমাদের একটা করতে হবে। জব তো ওকে। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, এরপর আমাদের ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটাই হচ্ছে আমাদের যে ওয়েব মেলটা সেটার নাম। সো আমি এখানে ইনফো দিয়ে দেই, বা সাপোর্ট বা টেস্ট হোয়াট এভার আপনারা দিতে পারেন। এখন আমাকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আমি এখানে একটা পাসওয়ার্ড দেই, এই পাসওয়ার্ডটা ভাই আপনি আমার কাছ থেকে নিয়ে নিন, হ্যাঁ। কারণ আমি তো ভুলে যাবো এত বড় পাসওয়ার্ড দিলে। কি দিতে পারি আমি? উম, 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 ওকে। সো পাসওয়ার্ড দিছি, মোটামুটি স্ট্রং আছে। তারপর আমি যদি এখানে কি আছে অপশনে যাই, তাহলে এখানে কি কি আছে, স্টোরেজ স্পেস, মানে কত এমবি পর্যন্ত আমার ডাটাগুলো বা মেলগুলো সে নিতে পারবে, ক্যাপাসিটিটা। সো এখানে আমরা এখানে সেট করে দিতে পারি, অথবা আমরা আনলিমিটেড যদি ক্লিক করি তাহলে সেটার কোনো আর ধরা বাঁধা কোনো সিস্টেম নাই। সো আমার টোটাল যে ব্যান্ডউইথ, মানে আমার যে স্পেসটা আছে ও সার্ভারের মধ্যে, সেখান থেকে সেটা কাট করে নেবে। যদিও আমাদের আহামরি তত শেষ হয় না, আপনি যত মেইলই দেন না কেন, বেসিক জিনিস। তারপর আমরা এখানে স্টে অন দিস পেজ আফটার আই ক্লিক, এখানে আপনি যদি ক্লিক করে ক্রিয়েট করেন তাহলে হচ্ছে আমার এই ইটাতে থাকবে, এই যে এইখানেই থাকবে। আচ্ছা আমি এখানে ক্লিক করলাম, আমি যদি ক্রিয়েট অপশনে করি, দেখেন এটা ক্রিয়েট হচ্ছে। এখন আমরা এইখানেই আসি, দেখেন আমাকে এখানে একটা ইউজড বলা আছে। এখন আমি যদি এই যে ভিউতে যাই, দেখেন আমার কিন্তু অলরেডি একটা ওয়েব মেইল ক্রিয়েট করা আছে। এখন এখানে আমি যদি ম্যানেজে ক্লিক করি তাহলে আমার এখানে পাসওয়ার্ড সেট করতে পারবো, বা এখান থেকে আমরা যে জিনিসগুলো কিছুক্ষণ আগে দেখে আসছিলাম সেই জিনিসগুলো আমরা এখান থেকে আপডেট করতে পারবো। তারপরে কানেক্ট ডিভাইস, আমরা যদি এখানে ক্লিক করি আমরা কিন্তু এই ডোমেইনটা আমরা বিভিন্ন জিমেইলের সাথেও কানেক্ট করাইতে পারবো, যাতে এই জিনিসগুলো আরেকটু অ্যাডভান্স পার্ট। আমার আজকে এত সময় নাই, আপনাদের এত কিছু দেখতে হবে না। সো আপাতত আমাদের এইটুক থাকুক। সো এটার মানে হচ্ছে আমরা বিভিন্ন ডিভাইসের সাথে, তারপরে হচ্ছে বিভিন্ন মেইলের সাথে কিন্তু আমরা এগুলোকে ইন্টার কানেক্ট করতে পারি, হ্যাঁ। যাতে করে আমার ওই, যদি আমি এই ওয়েব মেইলটা কোনো জিমেইলের সাথে কানেক্ট করে দিই, তাহলে আমরা ওই জিমেইল দিয়ে যদি কোনো মেইল করি, মানে রিপ্লাই করি, তাহলে কিন্তু এই মেইলের থ্রুতেই যাবে, হ্যাঁ। সো এটা হচ্ছে একটা বেসিক জিনিস, মানে বেসিক ইনফরমেশন আমি দিয়ে রাখলাম, আমি ডিপলি এখন দেখাবো না। এখন আমি যদি চেক ইমেইলে ক্রিয়েট করি, এখন আমাদের এখানে একটা অপশন আছে একটা। আচ্ছা আমি এটা সাইলেন্ট করে দিই ফোন, কারণ আজকে আমার আর একটু সময় লাগবে। দেখি কয়জন আছেন।
দেখছেন 19 জন আছেন মাত্র। আমি আপনাদের জন্য ক্লাস নিচ্ছি। আমি আর ইউটিউবে কোনো ক্লাস আমি আপলোড করব না। এখন আমি এখানে ওপেনে ক্লিক করি, তাহলে হচ্ছে এই ওয়েব মেইলের ইন্টারফেসে আমাকে লগইন করতে বলবে। এখন দেখেন আমার লগইন করা হয়ে গেছে। এটা হচ্ছে একটা ওয়েলকাম ইমেল, যার মানে হচ্ছে আমি একটা ইমেইল ক্রিয়েট করছি এই সার্ভারের আন্ডারে, এবং এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন। আমি যদি কোনো এই মেইলগুলোকে আরেকটা ডিভাইসের সাথে কানেক্ট করাতে চাই, সো সেখানে যে ইনফরমেশনগুলো লাগবে সেই ইনফরমেশনগুলো সে এখানে দিয়ে দিয়েছে। দেখেন এটা কিন্তু কাইন্ড অফ জিমেইলের মতো, যে এখানে ইনবক্স আছে, ড্রাফট আছে, তারপর হচ্ছে সেন্ড করতে চাইলে এখানে সেন্ড অপশনে যেতে হবে, যদিও স্লো স্লো মনে হচ্ছে আমার। এই যে আমি যদি সেন্টে যাই, তাহলে এই যে সেন্ট অপশনে আসছে, তারপরে হচ্ছে কি বলে জাঙ্ক, তারপরে হচ্ছে ট্রাশ, আর্কাইভ, তারপরে হচ্ছে এই যে অপশনে গেলে অপশন, তারপরে হচ্ছে রিফ্রেশ করলে রিফ্রেশ। এখানে কোনো মেইল নাই, সাপোজ ধরেন এই যে ইনবক্সে গেলাম, আমি এই যে এখানে আসলাম, তো তারপরে হচ্ছে এখানে ইনবক্স, এই যে দেখেন এখানে রিপ্লাই এর অপশন আছে, রিপ্লাই অল এর অপশন আছে, ফরওয়ার্ডের অপশন আছে, ডিলিটের অপশন আছে, আর্কাইভের অপশন আছে। এখানে কন্ট্যাক্টে গেলে আমার এখানে যতগুলো মেইলের কন্ট্যাক্ট আছে সেগুলো আমার শো করতে, আমার এখানে তো একদম ব্ল্যাঙ্ক ইমেল, এর জন্য এখানে কোনো কিছু নাই। ক্যালেন্ডার, সিটিংস এগুলো দেখার দরকার নাই। সো এটার মেইন কনসেপ্টটাই হচ্ছে মেইল অপশন। এবং এই যে আমি যদি কম্পোজে যাই, তাহলে আপনি এখান থেকে কিন্তু মেইল, এই যে দেখেন আমার এখানে ফর্ম আছে, তার মানে এটা হচ্ছে মেইল, তারপরে হচ্ছে টু সাবজেক্ট, তারপরে এখানে আপনি লিখবেন বিভিন্ন জিনিস, অ্যাটাচমেন্ট করবেন, তারপরে এই জিনিসগুলো দিয়ে জাস্ট সেন্ড করে দিবেন। সো বেসিক থিং। সো আমরা কি করলাম, আমরা ওয়েব মেল দেখলাম। এখন দেখি আমাদের বাকি আর কি কি দেখার আছে। কাটে দিলাম। হুম, ইমেল অ্যাকাউন্ট দিছি, এই যে দেখেন ফরওয়ার্ডার, আমি যেটা বলছিলাম যে আপনি যদি চান যে একাধারে আপনি ওয়েব মেইলে ডাটাগুলো পাস করাবেন, এবং সাথে সাথে ওই ডাটাগুলো যেন আপনার অন্য কোনো জিমেইলে চলে যায়, তাহলে সেই জিনিসগুলোকে আমাদেরকে ফরওয়ার্ডার বলে থাকি আমরা। হ্যাঁ, এখন দেখেন আমরা যদি ফরওয়ার্ডারে যাই, আমাদের এই যে ম্যানেজিং এ গিয়ে আমাকে ফার্স্টে আগে এই যে ডোমেনটা শো করতে হবে। ডোমেনটা শো করতে হবে, তারপর আমাকে কি করতে হবে, অ্যাড ফরওয়ার্ডার এই অপশনটাকে ক্লিক করতে হবে। এখন আমাকে কি করতে হবে দেখি, অ্যাড্রেস টু ফরওয়ার্ড, তার মানে হচ্ছে আমি যদি ইমেল অ্যাকাউন্টে যাই, আমার অ্যাড্রেসটা ছিল হচ্ছে info@dev/শরীফুল101.com, এটা হচ্ছে আমাদের ডোমেইনের নাম ছিল, এবং ফরওয়ার্ড হয়ে আমার কোন ডোমেইনে যাবে, সাপোজ ধরেন kazi@gmail.com, সাপোজ, যদি এই নামে কোনো জিমেইল নাই। সো তার মানে হচ্ছে আমি এই মেইলটাতে যত মেইল পাঠাবো যে কোনো জায়গা থেকে, সেই মেইলগুলো এইখানে তো যাবেই, যাওয়ার সাথে সাথে সেগুলো ফরওয়ার্ড হয়ে আমার এই জিমেইলটাতে চলে যাবে, যাতে করে আমি একাধারে দুই জায়গায় আমি মেইলটা দেখতে পারি। সো অনেক সময় তো আপনি তো আর সবসময় এখানে থাকবেন না বসে, আপনি তো লগ ইন করে করে এই ওয়েব মেইলে সবসময় দেখবেন না, তাই না? সো সেই ক্ষেত্রে আপনার এই ফোন থেকেও কিন্তু, বা অন্য কোনো জিমেইল বা প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি সেই ডাটাগুলো পেতে পারেন। আরেকটা জিনিস, আমি আপনাকে এই যে মেইল অ্যাকাউন্টসের যেই ইটা রয়েছে, সেটা আমি আরেকভাবে লগ ইন করানোর জিনিসটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, সো এর জন্য আমাকে ফার্স্টে চলে যেতে হবে এই যে ডোমেইনটাতে। আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ডোমেইনটা আপনি গুগলে পেস্ট করবেন, পেস্ট করার পর একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পরে হচ্ছে ওয়েব মেইল লিখে সার্চ করবেন। এখন ওয়েব মেইল লিখে সার্চ করার পর এটা রিডাইরেক্ট হয়ে কিন্তু আপনাকে সি প্যানেলে লগ ইন করা খাই, মানে সি প্যানেলে আপনাকে লগ ইন করতে হবে না, আপনাকে কিন্তু ওয়েব মেইল অপশনে নিয়ে যাবে। তো এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস কোনটা, মানে ইমেল ইউজার নেম কোনটা, আপনার এই যে কি বলে শরীফুল ইসলামের নাম, এই যে এটা হচ্ছে আমাদের ইমেল আমাদের এখানে কি কি ছিল, এই যে ডেপ টেপ লাগবে না, https লাগবে না, এটা ছিল আমাদের ইমেল, তাই না? পাসওয়ার্ডটা ভাই আমি দিছি, আমার মাথায় থাকে। এরপর আপনারা যদি লগ ইন করেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে লগ ইন করতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে লগ ইন করে দেখাই। পাসওয়ার্ড কি ভুইলা গেছি নাকি তাও জানি না। এই যে দেখেন লগ ইন হয়েছে। এখন আমাকে ওইটা ইন্টারফেসটা কিন্তু এই যে এই জায়গায় নিয়ে যাবে, আমরা ওপেন দিব, তাহলে কিন্তু আমাকে, যেহেতু আমরা ফার্স্ট টাইম এইভাবে লগ ইন করলাম, সেহেতু আমাকে এটা দেখাইতেছে। এরপর থেকে আমাকে আর দেখাবে না, যাই হোক। সো আমরা কিন্তু এই অপশনটাতে আইসা পড়ছি। তো আমরা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখলাম, ফরওয়ার্ডার দেখলাম, রাউটিং আপাতত লাগবে না। রাউটিং মানে হচ্ছে আমি জিনিসটাকে বুঝাই, সিলেক্টেড ডোমেইন এটা। এখন এখানে আমি যদি অটোমেটিক্যালি ডিটেক্ট কনফিগারেশনে দেই, তার মানে হচ্ছে এই ডোমেইনের আন্ডারে এই জিনিসটা আরেকটু কি বলে অ্যাডভান্স। হ্যাঁ, সাপোজ ধরেন আপনি এই যে ইমেল অ্যাকাউন্ট আপনি হোস্টিং এর থ্রুতে বানাইছেন, তাই না? এখন এটাও তো হতে পারে যে আপনি মাইক্রোসফট 365 এর আন্ডারে, আপনি এই ডোমেইনের আন্ডারে কোনো একটা মেইল বানাইছেন, অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে বানাইছেন, আপনি চাচ্ছেন না যে আপনি হোস্টিংটা ইউজ করবেন, আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার ডোমেইনের আন্ডারে একটা ওয়েব মেইল ক্রিয়েট করছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি চান যে আপনি সেটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করাইতে, মানে এখানে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে বা যাই থাকুক না কেন, সেই ক্ষেত্রে সেই ডাটাটা যাতে পাস হয়, সেই ক্ষেত্রে আপনাকে যে লোকাল মেইল এক্সচেঞ্জার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবং আপনি যদি চান যে সেই মেইলটা শুধুমাত্র আপনার এই সার্ভারের মধ্যেই থাকুক, সেই ক্ষেত্রে আপনাকে যে এই জিনিসটা রিকমেন্ডেড
অটোমেটিক্যালি ডিটেক্ট কনফিগারেশন, এখানে যদি ক্লিক করেন তাহলে এই জিনিসটা স্মুথলি কাজ করবে যেটা আমরা এখন বানাইলাম। বাট এই নামে যদি ডোমেইন অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে বানানো হয় তাহলে সেক্ষেত্রে আপনারা লোকাল মেইল এক্সচেঞ্জার এটাকে আপনারা ইউজ করতে পারেন। দ্যাটস ইট। সো তারপরে অটো রেসপন্ডার, আমরা এখানে কি আছে আমরা এটা দেখবো না আপাতত। দেখি এখানে কি অপশন, অটো রেসপন্ডার, অ্যাড অটো রেসপন্ডার, এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে ইমেল ডোমেইন ফ্রম সাবজেক্ট এখান থেকে আপনারা লিখতে পারেন। আমি এটা আজকে দেখাবো না আমরা, কারণ এখান থেকে আমরা অটো রেসপন্ডার ইউজ করি না, আমরা এলিমেন্টর প্রোতে দেখছি। সো বারে বারে এখান থেকে আইসা তো এই জিনিসগুলো দেখার কোনো মানে নাই, তাই না? কারণ আমরা এখান থেকে অটো রেসপন্ডার করবো না। ডিফল্ট অ্যাড্রেস, মেলিং লিস্ট লাগবে না, ট্র্যাক ডাইরেক্টরি, গ্লোবাল ইমেল ফিল্টার লাগবে না, ইমেল আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু এখান থেকে দেখবো। কারণ সি প্যানেলে শুধু তো আর ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয় না বা ওয়ার্ডপ্রেসের কাজ না, আপনারা কিন্তু যে কোনো ওয়েবসাইট কিন্তু আপনারা যদি সিএমএস না হয় কোড বেজও হয়, আপনারা সেই কোডিংগুলো কিন্তু আপনি যদি ওই রুট ডাইরেক্টরিতে আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট চলবে। সো মানে সি প্যানেল শুধু যে ওয়ার্ডপ্রেসের জন্য ইউজ করা হয় তা কিন্তু না। বিলিং অ্যান্ড সাপোর্ট, আমরা নিউজ অ্যানাউন্সমেন্ট, ম্যানেজ বিলিং ইনফরমেশন, ডাউনলোড রিসোর্স, আমরা আর কি কি দেখতে পারি, রেজিস্টার নিউ ডোমেইন দেখবো না, আমরা ওখান থেকে করতে পারি ট্রান্সফার ডোমেইন মানে হচ্ছে এই সার্ভারের আন্ডারে যেই ডোমেইনটা আছে, সাপোজ ধরেন আপনি ওয়েব সেবা থেকে এটা কিনছেন, কি এসআর হোস্টপিডি থেকে কিনছেন, তো আপনি চাচ্ছেন যে এই এখান থেকে আপনি কিনছেন এই ডোমেনটা, আপনি চাচ্ছেন যে এই ডোমেনটাকে আপনি এখান থেকে ট্রান্সফার করে আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে নিয়ে যাবেন, সেখান থেকে আপনি আবার পারচেস করবেন। এখন সাপোজ ধরেন এই যে শরীফুল ডোমেন, আপনি ধরেন একটা হোস্টিং কিনছেন বা একটা ডোমেন কিনছেন যেটার দাম হচ্ছে এই মাসে আপনি ধরেন ফ্রিতে কিনছেন, যেহেতু আপনি একটা হোস্টিং কিনছেন আপনাকে একটা ফ্রিতে দিয়ে দিল, কিন্তু আপনার নেক্সট মান্থে তো আপনাকে পেমেন্ট করতে হবে, তাই না? এখন ধরেন আপনি নেক্সট মান্থে পেমেন্ট করবেন, তখন কিন্তু আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দিতে হবে। অথবা ধরেন আপনাকে এই মাসে একটা ছাড় দিল, আপনি $5 বা $7 বা $8 আপনি একটা ডোমেন কিনছেন, বাট এটার রিনিউয়াল চার্জ হচ্ছে আপনার ধরেন $20। যখন আপনার ডোমেন পপুলার হয়ে যাবে তখন কিন্তু আপনার ডোমেনের দাম বাড়বে। সব .com ডোমেন কিন্তু আপনার 900-1000 টাকার মধ্যে না, আপনার অনেক ডোমেন আছে অনেকে সেল দেয় মোস্ট পপুলার। এখন আপনি যে ডেভ শরীফুল 101.com এটার যে দাম, এখন amazon.com এর দাম কি সেম হবে? ওটা তো হাজার হাজার লাখ লাখ টাকা হবে, তাই না? সো ডোমেনের দামও কিন্তু ভ্যারি করে। সো যখন দেখবে যে আপনার ওয়েবসাইটটা খুবই পপুলার, যখন আপনার ওয়েবসাইটের ট্রাফিক অনেক বেশি, আপনার বিজনেস ভালো হচ্ছে, গ্রোথ ভালো হচ্ছে, তখন কিন্তু ডোমেন প্রোভাইডাররা আপনার ডোমেনের দাম দাস করে বাড়ায় দিবে, বা আপনি কিন্তু আরেকজনের কাছে সেলও করতে পারবেন ডোমেনটা। সো এর মানে হচ্ছে সাপোজ ধরেন আপনি এই ডেভ শরীফুল এই .com এই ডোমেনটা আপনি আজকে $5 দিয়ে কিনছেন, বাট আপনাকে নেক্সট মান্থে মানে নেক্সট ইয়ারে আপনাকে $20 দিতে হবে। এখন আপনি চাচ্ছেন যে না আমি $20 কেন দিব, আমি $5 দিয়ে কিনছি। সেই ক্ষেত্রে আপনারা এই টাইপের কাজ করতে পারেন যে যেই প্ল্যাটফর্ম আপনাকে এই ডোমেইনটা বেটার দামে প্রোভাইড করতেছে আপনি এই ডোমেইনটাকে সেখানে ট্রান্সফার করে আপনারা সেখান থেকে আবার পারচেস করতে পারেন, যে যাতে করে আপনার ইটা সেফ হয় বা ডোমেইনের পারফরমেন্স ভালো হয়। সো এই কারণগুলোতে। এরপরে আমি এখানে আর কি কি আছে, ফাইল ম্যানেজার তো দেখাইলাম, ইমেজ ডাইরেক্টরি প্রাইভেসি এফটিপি অ্যাকাউন্টস আমরা এখন দেখবো না, ব্যাকআপ উইজার্ড দেখবো না। আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য যা যা দরকার আপনাদের, এই যেখানে আমাদের এই যে ফ্রি এসএসএল এর অপশন রয়েছে, আমরা যদি ক্লিক করি এই যে দেখেন, না আমরা এখান থেকে যদি এসএসএল লিখে ক্লিক করি, এই যে দেখেন আমাদের এসএসএল এবং টিএলএস, আমাকে এখানে যেতে হবে। সো আমরা না এখানে না এসএসএল, এই যে স্ট্যাটাস এসএসএল টিএলএস স্ট্যাটাস। সো এখান থেকে দাঁড়ান ওই অবস্থা, এই যে দেখেন আমরা যখন এসএসএল লিখে সার্চ করলাম এখানে এসএসএল টিএলএস স্ট্যাটাসের নিচে আমার কিন্তু যখন ক্লিক করলাম তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে যা যা আছে এই মেইলের মানে এই ডোমেইনের আন্ডারে সবগুলো কিন্তু সিকিউর। আর আপনার যদি কোনো একটা ডোমেইন সাবডোমেইন ক্রিয়েট করেন এবং সেটা যদি সাথে সাথে এসএসএল সার্টিফিকেট যুক্ত না হয়ে থাকে, অনেক সময় হয় যে এসএসএল সার্টিফিকেট যুক্ত হয় না, বাট হচ্ছে আপনার মানে সার্ভারে এসএসএল আছে, সো সেই ক্ষেত্রে আপনি এখানে আসবেন, আসার পর দেখবেন যে এখানে লাল বাতি জ্বলে আছে। সো আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর রান অটো এসএসএল এখানে আপনি ক্লিক করবেন, তখন তখন এটা ঘুরবে এবং ঘোরার পরে আপনার এসএসএলটা ক্রিয়েট করা মানে অ্যাক্টিভ হয়ে যাবে। দ্যাটস ইট। এরপর আমাকে পিএইচপি মাই অ্যাডমিন মাইস্কুয়েল অ্যান্ড ডাটাবেজ, তারপরে হচ্ছে এই যে এখান থেকে আমরা যদি ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতাম তখন এখান থেকে আমাকে ডাটাবেজ ক্রিয়েট করতে হতো। সাপোজ আমি এখানে যাক একটু একদম স্লো হয়ে গেছে একদম। এই যে দেখেন ফার্স্টে হচ্ছে এটার সিস্টেমটা হচ্ছে আমার এখানে
এই নামটা থাকবে, এটা আমার কোম্পানি থেকে দিছে। তারপর আমাকে ডাটাবেজের নাম ক্রিয়েট করতে হবে, তারপর আমাকে এখানে ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। এরপর আমাকে ডাটাবেজের জন্য আরেকটা ইউজার ক্রিয়েট করতে হবে। ইউজার ক্রিয়েট করার পর আমাকে সেই এই যে দেখেন এখানে ইউজার ক্রিয়েট করার অপশন রয়েছে, এই ইউজারের পাসওয়ার্ড রয়েছে। তারপর ইউজারটা ক্রিয়েট করার পর আমার এই ইউজারটাকে ডাটাবেজের সাথে কানেক্ট করাইতে হবে। দেখছেন সবগুলোর জন্য কিন্তু আমার অপশন রয়েছে। তারপরে আমরা যখন অ্যাড করাই দিব সেই ইউজারের সাথে ইউজারের ডাটাবেসটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। এরপরে এই যে দেখেন আমাদের কিন্তু দুইটা ডাটাবেজ আছে, তার মানে হচ্ছে এগুলো কিন্তু প্লাগইন দিয়ে করছি যদিও, তাও কিন্তু ডাটাবেজ কিন্তু এখানে আছে। আমি জাস্ট এই বেসিক জিনিসটা বুঝাইলাম। দেখছেন এখানে কিন্তু ডাটাবেজ দুইটা আছে, তারপর আমার ডাটাবেজের ইউজারও দুইটা আছে সেম। এবং এই দুইটা কিন্তু এক একটার সাথে কানেক্টেড। এরপরে পিএইচপি মাই অ্যাডমিন হচ্ছে এই যে ডাটাবেসটা, এই ডাটাবেজের যত ফাইল আছে ওয়ার্ডপ্রেসের কোর মেইন ফাইল, হ্যাঁ, সবগুলো হচ্ছে আমাদের সার্ভারে থাকে। সাপোজ হচ্ছে এই যে ধরেন আমি কিছুক্ষণ আগে কোন ফাইল বানাইলাম, এই যে ডেপসরি কি 900, হ্যাঁ, এই যে আমি যদি 900-তে যাই, আমার ডাটাবেজের আন্ডারে যতগুলো ফাইল আছে আমার সবগুলো ফাইল কিন্তু আমার এখান থেকে আমার এখানে শো করবে, হ্যাঁ। আমি এই যে দেখেন ডাব্লিউপি পোস্ট টোস্ট যা যা আছে ইগুলো সেগুলো কিন্তু আমার এখান থেকে শো করবে। আমি যদি এই যে এখানে যাই, দেখেন এখানে আমার আরো অপশন রয়েছে, যে দেখেন আমি যদি ইউজারে যাই, এখান থেকে আমরা কিন্তু ইউজারও চেঞ্জ করতে পারবো। সাপোজ ধরেন আপনি ম্যানুয়ালি কোনো একটা করছেন, কি বলে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন, বাট আপনি সেটার পাসওয়ার্ড ভুলে গেছেন গা। এখন আপনি এই যে সফটাকুলাস যেই অ্যাপসের সাহায্যে তো খুব তাড়াতাড়ি আপনি রিকভার করতে পারবেন স্বাভাবিক, বা ইমেলের সাহায্যে আপনি রিকভার করতে পারবেন, তাই না? এখন ধরেন আপনি ভুলে গেছেন, বাট ইমেলটা আরেকজনের, আপনার কাছে ইমেলের অ্যাক্সেসও নাই। আপনি এখন কিভাবে পাসওয়ার্ডটাকে রিসেট করবেন? আপনি এখন মাথা থাপড়াবেন যে ভাই আমার ক্লায়েন্টে আমার একটা দিছিল, ওয়ার্ডপ্রেস দিছিল, এখন আমি সেটা ইউজার ভুলে ফেলাইছি, বা ইউজার চেঞ্জ করতে যায়, আমি কোনো একটা ঝামেলা করতে যাই, আমি এখন লগ ইন করতে পারতেছি না, এখন আমার পাসওয়ার্ড শো করতেছে না, মানে পাসওয়ার্ড রং দেখাইতেছে। এখন আপনি যদি ক্লায়েন্টের কাছে যান, ক্লায়েন্ট তো আপনারা মারবে যে তুমি কি করছো, তুমি তো প্রফেশনাল না, তুমি আমার এই সাইডে কি করছো। তো সেই ক্ষেত্রে আপনি এই যে ইউজারে আইসা এখান থেকে কিন্তু এই যে আমি যদি এডিটে ক্লিক করি, আপনারা কিন্তু এখান থেকে এই যে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখানে যে এটা হচ্ছে নাম, এটা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করার সময় আপনাকে যে MD5 না কি জানি আছে, যে MD5 কই, এই যে MD5 সিলেক্ট করাই আছে। তো এই MD5টা সবসময় অন করা থাকবে। তারপর আপনি যদি এখানে গো দেন, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যদি এগুলো খুবই অ্যাডভান্স জিনিস, আপনাদের এখানে ধরার কোনো দরকারই নেই। যে ইউজারে যদি যাই, ইউজারগুলো শো করবে আমার ওয়েবসাইটে, যে কি কি ইউজার রয়েছে না রয়েছে। তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটের কি আছে, আর কি কি আছে, লিঙ্কসে যদি যাই, লিঙ্কস না, আমাদের অপশন, পোস্ট মেটা অপশনে যদি যাই, এই যে এখানে আমাদের এই যে ওয়েবসাইটের ইউআরএল, তারপরে হচ্ছে ব্লগ, তারপরে ওয়ার্ডপ্রেস মাই ব্লগ, সমস্ত জিনিস, মানে এই যে মেইলের পাসওয়ার্ড, মানে যদিও এত কিছু আমাদের লাগবে না জানা। সো আমাদের এর মানে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ডাটাবেজে যা যা ইনফরমেশন আছে সবগুলো কিন্তু আমার এখানে রয়েছে। এবং আমরা যখন ম্যানুয়ালি এই জিনিসগুলোকে এক্সপোর্ট করব, আমরা পরবর্তীতে যখন মাইগ্রেশনের পার্টগুলো আসবে, তখন দেখবো আজকে এত কিছু দেখলে মাথা টাথা আউলায় ঝাউলায় যাবে। তারপরে আমরা এই যে ডোমেইনে গেলাম, আর কি কি রয়েছে ডোমেইনসে তো আমরা দেখাইলাম। জোন এডিটরটা আমরা পরে দেখবো, হ্যাঁ, যখন মেইল টেইল আমরা সেট আপ করবো, বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোনো একটা সমস্যা হবে আইপি অ্যাড্রেস জনিত, তখন আমরা দেখবো। এখান থেকে আমরা ভিজিটর, ব্যান্ডউইথ, তারপরে হচ্ছে ইরর বা ম্যাট্রিক্সগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তারপরে হচ্ছে SSH অ্যাক্সেস, আইপি ব্লকার, তারপরে এই যে এই আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের কোনো একটা দেশের আইপি বা কোনো একটা স্পেসিফিক মানুষের আইপি অ্যাড্রেস আপনার যদি জানা থাকে, আপনি যদি চান যে সেটাকে ব্লক করে দিতে, আপনি এখান থেকে ব্লক করে দিতে পারবেন, যদিও অনেক প্লাগইনের সাহায্যে ওইগুলো করা যায়। SSL স্ট্যাটাস, এখান থেকে আপনারা SSL অ্যাক্টিভ করতে পারবেন। তারপরে হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং আছে, সেটা আমি দেখাই ক্লাসটা শেষ করব। আমরা তো সবটা ক্লাসের কাজ দেখছি, অ্যাডভান্সে যাইয়া লাইট স্পিড ক্যাশ ম্যানেজার, ক্যাশের কাজ আমরা প্লাগইন দিয়ে দেখে নেবনি, কোনো সমস্যা নাই। চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, কন্ট্যাক্ট ইনফরমেশন তো দেখলাম। এখন আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যদি সার্চ বক্সে আইসা পিএইচপি লেখা সার্চ করি, তাহলে আমাকে এই তিনটা অপশন আছে। একটা হচ্ছে সিলেক্ট পিএইচপি ভার্সন, আমরা এটাও দেখবো, আর একটা হচ্ছে মাল্টি পিএইচপি INI এডিটর। এই দুইটা জিনিস আমি দেখে ক্লাসটা শেষ করব। তো এটা মানে কি, ধরেন আপনার একটা আহ, কি বলে, বাসা আছে, একটা বাসা আছে, একটা বাসার মধ্যে একটা রুম আছে, এবং সেই রুমের ধারণ ক্ষমতা হচ্ছে 50 কেজি। বাট আপনি সেই রুমের মধ্যে অর্ধেক বেড়া দিয়ে রাখছেন। এখন আপনি কি বাকি, মানে একটা আপনি ব্লক করে আপনার মতো অন্য কিছু করছেন, এখন আপনার বাকি জায়গার মধ্যে কি 50 কেজি আটবে? আটবে না। সো এইখানে এই যে আমরা যদি এই যে মাল্টিপল পিএইচপি INI অপশনে যাই, আমি যদি এখানে আমাদের যেই টেস্ট প্রত্যেকটা ডোমেইনের জন্য, মানে সাবডোমেইন হোক, যে ডোমেইনই হোক না কেন, প্রত্যেকটা ডোমেইন বা সাবডোমেইন বা অ্যাড অন ডোমেইনের জন্য কিন্তু INI আলাদাভাবে এডিট করা যায়। সো সাপোজ ধরেন আমি যেটা কি এডিট বানাইছি একটু আগে, আমি সেটা নিয়েই কাজ করি। সো আমি testdevshoriful.com এইটাতে আমি যাব। এখন আমার এখানে
ধরেন আমার স্পেস বা কনফিগারেশন বা পাওয়ার আমি বাড়াতে চাই। সাপোজ ধরেন এই যে কি আছে, আপলোড ম্যাক্স ফাইল সাইজ, হ্যাঁ? এখন আপনি ধরেন আপনি আপনার ওয়েবসাইটে একটা ফাইল আপলোড করবেন, একটা ফটো আপলোড করবেন বা একটা ভিডিও আপলোড করবেন মিডিয়া ফোল্ডারে। সো এখন সেটা হতে পারে 5 জিবি, না সরি 5 জিবি না, এত এত বড় হলে তো ওয়েবসাইট হয়ে যাবে। ধরেন 3-4 এমবি, হ্যাঁ? অথবা আপনি অনেকগুলা করলেন একসাথে যখন করবেন তখন কিন্তু আপনার স্পেস বেশি লাগবে। এখন এই যে দ্য ম্যাক্সিমাম সাইজ অফ আপলোড ফাইল আপনি কিন্তু এখান থেকে বাড়াইতে পারবেন। এখানে বাই ডিফল্ট 2 এমবি দেওয়া আছে, আমরা এখান থেকে 512 বা 1000 এমবি কিন্তু করে দিতে পারবো, হ্যাঁ? যাতে করে আমাদের 1 জিবি পর্যন্ত আমাদের দেওয়া থাকে। এখানে আমাদের আরো কিছু ম্যাক্স কি বলে লাইফ টাইম আছে। যখন আপনি কোনো একটা থিম আপলোড করবেন, অনেক সময় দেখা যায় অনেক বড় একটা থিম থাকে, হ্যাঁ? থিমটা যখন আপনি আপলোড করবেন তখন চাক্কা ঘুরবে, আপলোড হবে না, হ্যাঁ? কারণ হচ্ছে ওই থিমটা আপলোড হতে একটু টাইম লাগে, বাট আপনি এখানে টাইম সেট করছেন মাত্র 1440। সো এই টাইমে গিয়ে এই যে দেখেন এই যে ম্যাক্স লাইফ টাইম, এই টাইমে গিয়ে কিন্তু আপনার এই আপলোডটা ইরর দেখাবে, আপনার কিন্তু আপলোডটা হবে না। সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে কিন্তু এই যে নাম্বারগুলো একটু বাড়িয়ে দিতে হবে, যাতে করে স্পেস বা যাই বলেন না কেন সেগুলো আর একটু ভালো পারফরমেন্স করে, হ্যাঁ? তারপরে হচ্ছে পোস্ট ম্যাক্স সাইজ, আপনি একটা পোস্ট 8 এমবির উপরে আপনি আপলোড করতে পারবেন না। আপনার যদি চান যে আপনি আরেকটু বড় করে আপলোড করবেন, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনি এই যে 8 এমবির জায়গায় আপনি ধরেন 512 দিয়ে দিলেন, হ্যাঁ? একটু বাড়ায় রাখবেন সবসময়, যাতে ওয়েবসাইটে কোনো পারফরমেন্স জনিত কোনো সমস্যা না করে। মেমোরি লিমিট এখানে 128 মেগাবাইট দেওয়া, আপনি 512 করে দিলেন, কোনো সমস্যা নাই। তারপরে পিএইচপি ইনপুট ভার্স আপনি এখানে 1000-এর জায়গায় 10,000 করে দিলেন। তারপরে হচ্ছে ম্যাক্স ইনপুট টাইম 60 সেকেন্ড বা আরো কিছু দেওয়া আছে, আপনি এখানে আর একটু বাড়ায় দিলেন। তারপরে হচ্ছে এক্সিকিউশন টাইম এখান থেকে আপনি আরেকটু বাড়ায় দিলেন। এর মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের পারফরম্যান্সকে বাড়ানোর জন্য, আপনার সব থিমগুলো যেন আপনার ওয়েবসাইটের যে সার্ভার আছে সার্ভারের সাথে খাপ খাওয়ায় নিতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের প্রতি সাজেশন থাকবে হচ্ছে আপনি এই জিনিসগুলোকে একটু বাড়ায় নেবেন, তাহলে আপনার কখনো কোনো ইরর দেখা দিবে না, হ্যাঁ? পিএইচপি জনিত কোনো ইরর দেখা দিবে না। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি এই যে পিএইচপি ভার্সনে যাই, পিএইচপি সিলেক্টরে এই যে দেখেন আমাদের এখানে কারেন্ট পিএইচপি ভার্সন নেটিভ 8.1 দেওয়া আছে, এখান থেকে আমরা 8.2, 8.1, 8.0, সো আমরা এখান থেকে পিএইচপি ভার্সনও চেঞ্জ করতে পারি। সাপোজ ধরেন আপনার কোনো একটা প্লাগইনে সমস্যা করতেছে বা কোনো একটা কিছুতে সমস্যা আছে, যেটা এই পিএইচপি ভার্সনের সাথে আপনার কনফ্লিক্ট করতেছে, তো আপনি যদি জিনিসটাকে ফাইন্ড আউট করতে পারেন, যারা অনেক এক্সপিরিয়েন্স তারা এই জিনিসগুলোকে অটোমেটিক্যালি ধরতে পারে, হুম? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এসে আপনি এই কি বলে পিএইচপি ভার্সনটাকে কিন্তু চেঞ্জ করে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন যে আপনার ইস্যুটা সলভ হয়েছে কি হয় নাই। এবং এটা সবসময় আপনারা লেটেস্ট যেটা আছে সেটা রাখার ট্রাই করবেন, লেটেস্ট পিএইচপি ভার্সন, যার মধ্যে কোনো বাগ টাগ বাল্লুক টালুক কোনো কিছু নাই। আমরা এখান থেকে অপশনে যদি যাই, এই তো আমাদের যা যা দেখার দরকার ছিল সেই জিনিসগুলো আমরা শেষ করছি, এবং আমাদের 11:45 অনেক মানে 35 অনেক টাইম হয়ে গেছে। আমি রেকর্ডিংটা অফ করতেছি। সবাই ভালো থাকবেন, বাট আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি আর 10 মিনিট থাকবো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।